রহস্যময় পারিবারিক গল্প। ভোটার আইডি কার্ডে আমার বয়স ভুল ছাপা হয়েছে। ছেলে আমাকে নিয়ে গেল অফিসে সংশোধন করতে। কর্মচারী ফর্ম দেখে বলল, ম্যাডাম, আপনার স্বামী কি সাথে আছেন? গ্যারান্টি সাইন লাগবে। ছেলের সামনে এগিয়ে গিয়ে বলল, আমিই তার স্বামী। অফিস থেকে বেরিয়ে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্বামী কেন বললি? সে আমার হাত ধরে বলল, মা, তুমি তো জানো কাগজে আমার বয়স ভুল আছে, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য যে ভালোবাসা, সেটা কোনো দিন ভুল হবে না। গিয়ে আমি তার দিকে তাকালাম। সে আরও কাছে এসে বলল, আজ আমি প্রকাশ্যে বলেছি তুমি আমার স্বামী। কিন্তু আমি চাই এটা শুধু কাগজে নয়, বাস্তবেও হোক। আমার গলা শুকিয়ে গেল। আমি তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। তুমি আমার স্ত্রী হও। যে ভোটার আইডি কার্ডটা আমার কাপা হাতে ধরা ছিল। এই কার্ডে যেমন তোমার সব তথ্য আছে, আমার হৃদয়েও তোমার সব কিছু আছে। বিয়ে করো আমাকে। কি রাস্তার গোলমাল আর শোনা যাচ্ছিল না, শুধু আমার হৃদস্পন্দনের আওয়াজ কানে বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম দেবাশিস চৌধুরী, বয়স 41 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর রিয়া। অভিজিৎ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, 8ম শ্রেণীতে পড়ে। গত সপ্তাহে একটা অদ্ভুত ব্যাপার হল। আমার ভোটার আইডি কার্ডে বয়স ভুল ছাপা হয়েছিল। 43 বছরের জায়গায় 27 বছর লেখা ছিল। অভিজিৎ বলল, মা, এটা ঠিক করাতে হবে। আমি তোমাকে নিয়ে যাব অফিসে। সকাল 9টায় আমরা নির্বাচন কমিশনের অফিসে গেলাম। সেখানে একজন মধ্যবয়সী কর্মচারী আমাদের ফর্ম দিল। ফর্ম পূরণ করতে গিয়ে দেখি গ্যারান্টি সাইনের জন্য স্বামীর সাইন লাগবে। দেবাশিস তো আজ ঢাকায় অফিসে। আমি মনে মনে ভাবলাম, কি করব এখন? কর্মচারী জিজ্ঞেস করল, আপনার স্বামী কি সাথে আছেন? গ্যারান্টি সাইন লাগবে। অভিজিৎ সামনে এগিয়ে গিয়ে বলল, আমিই তার স্বামী। আমি সাইন করে দেব। আমি চমকে তাকালাম তার দিকে। কর্মচারী একটু অবাক হয়ে বলল, আপনি তো অনেক ছোট দেখতে। অভিজিৎ হেসে বলল, স্যার, আমাদের বয়সের পার্থক্য খুবই কম। আমার স্ত্রীর বয়সও ভুল ছাপা হয়েছে কার্ডে। কর্মচারী আর কিছু জিজ্ঞেস করল না। অভিজিৎ সাইন করে দিল। কাজ শেষ হয়ে অফিস থেকে বেরিয়ে আসার পর আমি জিজ্ঞেস করলাম, এ কি করলি? স্বামী কেন বললি নিজেকে? অভিজিৎ থামল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো এই কার্ডে তোমার বয়স কত? 27, আমি বললাম। আর আমার বয়স কত? 20। তাহলে দেখো, কাগজে কলমে তুমি আমার চেয়ে মাত্র 7 বছরের বড়। আমরা তো প্রায় সমবয়সী। আমি অবাক হয়ে তাকালাম। তো তো কি, মা? আমার মনে হয় এটা একটা ইশারা। আমাদের আসল বয়সের পার্থক্য হয়তো এতটা নয় যতটা আমরা ভেবে রেখেছি। কি বলছিস তুই? অভিজিৎ আরও কাছে এসে বলল, মা, তুমি কি মনে করো না যে আমাদের মধ্যে একটা বিশেষ সংযোগ আছে? অন্যরা যেভাবে মা-ছেলের সম্পর্ক দেখে, আমাদেরটা সেরকম নয়। আমার মাথা ঘুরতে লাগল। তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি, আজকে অফিসে আমি যখন বললাম আমি তোমার স্বামী, তখন মনে হলো এটাই ঠিক। এটাই সত্যি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমার পা কাঁপছিল। অভিজিৎ, তুই কি বলছিস? আমি তো তোর মা। হ্যাঁ, জন্মসূত্রে তুমি আমার মা। কিন্তু হৃদয় দিয়ে? হৃদয় দিয়ে আমি তোমাকে একজন নারী হিসেবেই দেখি, প্রিয়া। আমার নিজের নাম শুনে চমকে উঠলাম। প্রিয়া? তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ, আজ থেকে তুমি আমার প্রিয়া। আমার প্রিয়তমা। আমি পেছনে সরে গেলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? পাগল? হতে পারে। তোমার প্রেমে পাগল। এই কথাটা শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। রাস্তায় মানুষের ভিড়, গাড়ির হর্ন, সব কিছুই যেন থেমে গেল। শুধু অভিজিতের কথাগুলো কানে বাজতে লাগল। অভিজিৎ, ঘরে চল। এখানে এসব কথা বলিস না। কেন? সত্যি কথা বলতে লজ্জা কেন? আমি তোমাকে ভালোবাসি, প্রিয়া। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আমার চোখে পানি এসে গেল।
কিন্তু অভিজিৎ, এটা তো ভুল। আমি তোর মা। আমি জানি এটা জটিল। কিন্তু প্রেম তো বয়স দেখে না, সম্পর্ক দেখে না। আমার হৃদয়ে যে অনুভূতি, সেটা প্রেম ছাড়া আর কিছুই নয়। আমরা বাসায় ফিরলাম। সারাদিন আমি অভিজিতের কথা ভাবতে থাকলাম। সন্ধ্যায় রিয়া স্কুল থেকে ফিরে এল। দেবাশিস অফিস থেকে ফিরবে রাত 10টায়। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক ছিল। যেন সকালের কথাগুলো মনেই নেই। কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছিল। খাওয়ার পর রিয়া পড়তে বসল। দেবাশিস টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। প্রিয়া, সে ফিসফিস করে ডাকল। আমি চমকে তাকালাম। কি? আজ সকালের কথাগুলো কি তুমি ভুলে গেছ? অভিজিৎ, প্লিজ, এসব কথা আর বলো না। কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি বাসন মাজতে থাকলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে কিছু একটা আছে? আমার হাত কাঁপতে লাগল। অভিজিৎ, থামো। আমি থামব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একজন নারী। একজন অসাধারণ সুন্দরী নারী। আমি মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ভুল ভাবছ। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে শুধু ছেলে হিসেবেই দেখো। বলো যে তোমার ভেতরে আর কোনো অনুভূতি নেই। আমি তার দিকে তাকাতে পারলাম না। সত্যি কথা হলো, গত কয়েক মাস ধরে আমি নিজেও একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। অভিজিৎ এখন আর আমার ছোট্ট ছেলে নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। সুদর্শন, বুদ্ধিমান, দায়িত্বশীল। দেখো, অভিজিৎ বলল, তুমি উত্তর দিতে পারছ না। কারণ তুমিও জানো এই অনুভূতিটা শুধু আমার একার নয়। আমি হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মন শান্ত হল না। রাত 2টায় দেবাশিস এল। কি ব্যাপার? এত আগে শুয়ে পড়েছ? মাথা ব্যথা, আমি বললাম। পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে গেল। দেবাশিস অফিসে গেল। রিয়া স্কুলে গেল। একা ঘরে বসে আমি ভাবতে লাগলাম। সত্যি কথা বলতে, গত 1 বছর ধরে দেবাশিসের সাথে আমার সম্পর্কে ভাটা পড়েছে। সে বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে কথাবার্তাও কম হয়। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ সবসময় আমার কথা শোনে, আমার যত্ন নেয়, আমার সাথে সময় কাটায়। হতে পারে এই কারণেই আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফিরল। মা, খেতে দাও। আমি খাবার পরিবেশন করলাম। খেতে খেতে সে বলল, প্রিয়া, আজ রাতে আমাদের একটু কথা বলতে হবে। কি কথা? তুমি জানো কি কথা? আর দেরি করা যাবে না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভিজিৎ, এসব ভুল ভাবনা মাথা থেকে বের করো। এটা ভুল ভাবনা নয় প্রিয়া। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি কাল রাত থেকে চিন্তা করেছি। আমি 100% নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোর মা। আমি তোমাকে মা বলে ডাকি কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। কিন্তু আমার হৃদয় তোমাকে একজন নারী হিসেবেই দেখে। আর তুমিও আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে, আমিও নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। সন্ধ্যায় দেবাশিস আবার দেরিতে ফিরবে বলে ফোন করেছিল। রিয়া বান্ধবীর বাসায় গেছে পড়তে। সারা বাড়িতে শুধু আমি আর অভিজিৎ। রাত 8টায় অভিজিৎ আমার ঘরে এল। প্রিয়া, আমাদের কথা বলতে হবে। কি কথা বলবো? আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমি চমকে তাকালাম। ভবিষ্যৎ মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি তো বিবাহিত। তোমার বাবার স্ত্রী। বাবার সাথে তোমার সম্পর্কে আর কোনো ভালোবাসা নেই। তুমি নিজেই জানো। আর আমার সাথে তোমার যে সম্পর্ক, সেটা অনেক গভীর। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের ভালোবাসাকে মারব? প্রিয়া, আমি তোমার চোখেও সেই ভালোবাসা দেখতে পাই। আমি চুপ করে রইলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। রিয়ার কি হবে? রিয়া বড় হয়ে গেছে। সে বাবার সাথে থাকতে পারবে।
আর আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারি। আমার পুরো শরীর কাঁপতে লাগল। অভিজিৎ, এ কি বলছো তুমি? এত সহজ নয় ব্যাপারটা। আমি জানি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস করো। হঠাৎ বাইরে দরজার শব্দ হল। দেবাশিস ফিরে এসেছে। অভিজিৎ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম, অভিজিতের কথাগুলো কি ঠিক? আমি কি সত্যিই তাকে একজন পুরুষ হিসেবে দেখি? আমার মনে কি তার জন্য ভালোবাসা আছে? সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ নেই। তার রুমে গিয়ে দেখি টেবিলে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় প্রিয়া, আমি তোমাকে আর বিব্রত করতে চাই না। আমি কয়েকদিনের জন্য বন্ধুর বাসায় থাকব। এই সময়টা তুমি ভেবে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আমাকে জানাও। নয়তো আমি চিরকালের জন্য চলে যাব। তোমার অভিজিৎ। আমার চোখে পানি এল। হঠাৎ বুঝতে পারলাম যে অভিজিৎ ছাড়া আমি থাকতে পারব না। কিন্তু এই সম্পর্ক কি ঠিক? 3 দিন পার হল। অভিজিৎ ফিরল না। দেবাশিস জিজ্ঞেস করল, অভিজিৎ কোথায়? বন্ধুর বাসায়, আমি বললাম। চতুর্থ দিন সকালে অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি বললাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায়? পার্কে। বিকেল 5টায়। বিকেলে আমি পার্কে গেলাম। অভিজিৎ ইতিমধ্যে এসে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। প্রিয়া, তুমি এলে? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে হবে। আমরা একটা বেঞ্চে বসলাম। অভিজিৎ জিজ্ঞেস করল, কি ভেবেছ? আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, অভিজিৎ, এই 3 দিনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। প্রথমত, তুমি ছাড়া আমি থাকতে পারি না। দ্বিতীয়ত, তোমার প্রতি আমার অনুভূতি সত্যিই মায়ের চেয়ে বেশি। অভিজিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে? তার মানে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অভিজিৎ, এই পথটা কিন্তু খুবই কঠিন। আমি জানি। কিন্তু আমরা একসাথে এই কঠিন পথ পার করব। হঠাৎ আমার মোবাইলে দেবাশিসের ফোন এল। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি। আমি একটু বাইরে গেছি। এখনই আসছি। ফোন কেটে অভিজিতের দিকে তাকালাম। আজকেই সব শেষ করতে হবে। কি মানে? আজকেই তোমার বাবাকে সব বলে দিতে হবে। আর পরিবার ছেড়ে চলে যেতে হবে। অভিজিতের চোখে কিছু ভয় দেখলাম। কিন্তু প্রিয়া, এর পরিণাম কি হবে? যা হবার হবে। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। বাসায় ফিরে দেখি দেবাশিস, রিয়া সবাই বসে আছে। অভিজিতও এসে গেছে। দেবাশিস বলল, কি ব্যাপার? তোমরা দুজনই আজকাল খুব চুপচাপ থাকো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, দেবাশিস, আমাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেবাশিস চোখ কুঁচকে তাকাল। কি কথা? আমি আর অভিজিৎ। আমি থামলাম। কণ্ঠস্বর কাঁপছিল। অভিজিৎ এগিয়ে এল। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে হবে। কি সিদ্ধান্ত? আমি সাহস সঞ্চয় করে বললাম, দেবাশিস, আমি আর অভিজিৎ আমরা একসাথে থাকতে চাই। দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি। শুধু মাছেলে হিসেবে নয়, একজন নারী পুরুষ হিসেবে। রিয়া চমকে উঠল। মা, তুমি কি বলছ? দেবাশিস রাগে ফেটে পড়ল। কি বলছ তোমরা? এ কি পাগলামি? অভিজিৎ শান্ত গলায় বলল, বাবা, আমি জানি এটা আপনার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের এই অনুভূতি সত্যি। অনুভূতি? এ কি ধরনের অনুভূতি? তুমি তোর মায়ের সাথে? এ তো পাপ। আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা গ্রহণ করা কঠিন। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আমার হৃদয়ে যা আছে সেটা বলে দিলাম। রিয়া কাঁদতে শুরু করল। মা, এ কি করলে? আমাদের পরিবারের কি হবে? অভিজিৎ রিয়ার কাছে গেল। রিয়া, তুমি চিন্তা করো না। তুমি বাবার সাথে থাকবে। আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু আলাদা থাকব। দেবাশিস চিৎকার করল, তোমরা পাগল হয়ে গেছ। এ কি বলছ? প্রিয়াঙ্কা, তুমি তো একজন মা। কি করে তোমার নিজের ছেলের সাথে? আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা অস্বাভাবিক।
কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না গি। ভালোবাসা? এ কোনো ভালোবাসা? এ তো অপরাধ। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমার চেহারা পাল্টে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়া? আমি ফোনের স্ক্রিনটা সবাইকে দেখালাম। সেখানে লেখা, প্রিয়াঙ্কা আপা, আমি আপনার পুরনো বান্ধবী সুমনা। আপনার ছেলে অভিজিতের সাথে আমার মেয়ে তানভীর বিয়ে হতে যাচ্ছে। কাল আমরা আপনাদের বাসায় যাব প্রস্তাব নিয়ে গু। সবাই চুপ হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবাশিস বলল, কি ব্যাপার? অভিজিৎ, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো? অভিজিৎ ইতস্তত করে বলল, বাবা, তানভীর আমার বান্ধবী। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না গি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার সাথে গি? না প্রিয়া, ব্যাপারটা সেরকম নয়। তানভীর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না গি। দেবাশিস বলল, তাহলে ওর সাথে সম্পর্ক কেন রেখেছ? বাবা, তানভীর আমার ক্লাসমেট। ওর সাথে বন্ধুত্ব আছে। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করে বলব যে আমি আমার মাকে ভালোবাসি? রিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি কি সত্যিই মাকে সেভাবে ভালোবাসো? অভিজিৎ রিয়ার দিকে তাকাল। রিয়া, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। মা, তুমি চিন্তা করো না। আমরা কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না গিয়ে। দেবাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যি এই পাগলামিতে বিশ্বাস করো? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, তানভীরের কথা শুনে আমার মনে সন্দেহ হচ্ছিল। অভিজিৎ আমার কাছে এল। প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অভিজিৎ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তানভীরের সাথে সম্পর্ক কেন? প্রিয়া, তানভীর আমার বন্ধু। আমি ওকে স্পষ্ট বলে দিইনি, কারণ আমি জানতাম না তুমি আমার অনুভূতি বুঝবে কিনা। কিন্তু এখন যখন তুমি বুঝেছ, আমি তানভীরকে সব বলে দেব। পরের দিন সকালে তানভীর তার মা সুমনা আন্টিকে নিয়ে আমাদের বাসায় এল। তানভীর খুবই সুন্দরী একটি মেয়ে। আমার বয়সের তুলনায় অনেক ছোট, অনেক সুন্দরী। সুমনা আন্টি বলল, প্রিয়াঙ্কা, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমরা চাই তাদের বিয়ে হোক। দেবাশিস খুশি হয়ে বলল, অবশ্যই। অভিজিৎ এত সুন্দর একটা মেয়ে পেয়েছে। অভিজিৎ চুপ করে বসে আছে। আমিও কিছু বলতে পারছি না। তানভীর লজ্জা পেয়ে বলল, অভিজিৎ ভাই, আপনি কিছু বলছেন না কেন? অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, আমি তোমাকে আগেই বলেছি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি। তানভীরের চোখে পানি এসে গেল। কিন্তু ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি। কিন্তু আমি তোমাকে সেভাবে ভালোবাসি না গি। সুমনা আন্টি রেগে গেল। কি বলছো অভিজিৎ? আমার মেয়ের কি দোষ? অভিজিৎ বলল, আন্টি, তানভীরের কোনো দোষ নেই। কিন্তু আমার হৃদয় অন্য কারো জন্য। কার জন্য? অভিজিৎ আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে থামতে বললাম। আন্টি, এটা ব্যক্তিগত ব্যাপার। সুমনা আন্টি রেগেমেগে চলে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, অভিজিৎ ভাই, আমি জানি আপনার মনে অন্য কেউ আছে। কিন্তু আমি অপেক্ষা করব। অভিজিৎ শক্ত গলায় বলল, তানভীর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। তুমি অন্য কাউকে বিয়ে করো। তানভীর চলে যাওয়ার পর দেবাশিস রেগে বলল, অভিজিৎ, তুমি কি করলে? এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলে? অভিজিৎ বলল, বাবা, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না। তাহলে কাকে ভালোবাসো? অভিজিৎ আমার দিকে তাকাল। আপনি জানেন? দেবাশিস আবার চিৎকার শুরু করল। এই পাগলামি বন্ধ করো। এ কি অন্যায় করছো তোমরা? আমি বললাম, দেবাশিস, তুমি শান্ত হও। আমরা একটা সমাধান বের করি। কি সমাধান? তোমরা তো পরিবার ধ্বংস করে দিয়েছ। রিয়া হঠাৎ বলল, মা, ভাইজা, তোমাদের যদি সত্যি এই অনুভূতি থেকে থাকে, তাহলে একটা কাজ করো। আমরা সবাই তাকালাম রিয়ার দিকে। 6 মাস সময় নাও। এই 6 মাসে তোমরা একেবারেই একসাথে থাকবে না। ভাইজা অন্য কোথাও থাকবে। যদি 6 মাস পরেও তোমাদের এই অনুভূতি থেকে থাকে, তাহলে আমি মেনে নেব। আমি অবাক হয়ে তাকালাম রিয়ার দিকে। এত ছোট মেয়ে, কিন্তু কত বুদ্ধিমানের মতো কথা বলল।
অভিজিৎ বলল, রিয়া, এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু আমি প্রিয়াকে ছাড়া থাকতে পারব না গে। আমি বললাম, অভিজিৎ, রিয়ার কথাই ঠিক। আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে 6 মাস দূরে থাকলেও টিকে থাকবে গি। দেবাশিস বলল, হ্যাঁ, এটাই ভালো। অভিজিৎ, তুমি তোমার মামার বাসায় চলে যাও। পরের দিন অভিজিৎ মামার বাসায় চলে গেল। আমার খুব খারাপ লাগছিল। কিন্তু মনে মনে ভাবলাম, এটাই ভালো। এই সময়টায় আমি বুঝতে পারব আমার অনুভূতি কতটা সত্যি। প্রথম সপ্তাহে আমার খুবই খারাপ লাগল। অভিজিতের অভাব অনুভব করলাম। কিন্তু ধীরে ধীরে মন স্বাভাবিক হতে লাগল। 2 মাস পর আমার মনে হল আমার অনুভূতিটা হয়তো একটা ভুল ছিল। দেবাশিসের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হল। রিয়ার সাথেও বেশি সময় কাটাতে পারলাম। 3 মাস পর অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমি তোমাকে অনেক মিস করছি। এখনও তোমার জন্য আমার ভালোবাসা একই রকম আছে গি। আমি কিছুটা দ্বিধায় পড়লাম। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতিটা হয়তো ভুল ছিল। তুমি কি বলছো? আমি বলছি, এই 3 মাসে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছি। তোমার বাবার সাথে সম্পর্কও ভালো হয়েছে গি। ফোনের উপাস থেকে কোনো কথা এল না। অভিজিৎ, হ্যাঁ, আমি আছি। প্রিয়া, তুমি যদি সত্যিই মনে করো আমাদের অনুভূতি ভুল ছিল তাহলে আমি মেনে নেব গু। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের ভালোবাসা। আমি বুঝতে পেরেছি আমি তোমার মা, তুমি আমার ছেলে। এটাই আমাদের সম্পর্কের সত্য। ঠিক আছে মা। আমি বুঝতে পারলাম গু। 4 মাস পর অভিজিৎ বাসায় ফিরে এল। আমাদের সবার সাথে স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা কষ্টের ছাপ। 5 মাস পর তানভীর আবার আমাদের বাসায় এল। এইবার একা। সে অভিজিৎকে বলল, ভাইজা, আমি এখনও আপনার জন্য অপেক্ষা করছি গু। অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরকে বলল, তানভীর, আমি তোমাকে বিয়ে করব। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি ভালো লাগল না। 6 মাস পূর্ণ হওয়ার আগেই অভিজিৎ আর তানভীরের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হল। বিয়ের আগের রাতে অভিজিৎ আমার কাছে এল। মা, কাল আমার বিয়ে গু। হ্যাঁ, জানি। খুশি তো? খুশি। কিন্তু একটা কথা বলতে চাই। বলো। আমি তানভীরকে বিয়ে করছি। কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা চিরকাল থেকে যাবে। শুধু এখন সেই ভালোবাসার রূপ পাল্টে গেছে। আমি তোমাকে আমার মা হিসেবে ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রিয় ছেলে হিসেবে গু। আমরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলাম। কিন্তু এই কান্না ছিল মুক্তির কান্না। আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছিলাম। অভিজিৎ আর তানভীরের বিয়ে খুব সুন্দর হল। আমি খুশি মনে তাদের বিয়ে দিলাম। তানভীর খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। আজ 2 বছর পার হয়ে গেছে। অভিজিৎ আর তানভীর খুব সুখে আছে। তাদের একটা মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। দেবাশিসের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। আমরা একসাথে নাতনিকে নিয়ে খেলি। রিয়া এখন 15 বছর বয়সী। ও মাঝে মাঝে বলে, মা, তুমি আর ভাইজা তখন কি পাগলামি করেছিলে গি। আমি হেসে বলি, মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আসে। কিন্তু সেই ভুল থেকে শিখে নিতে পারলেই জীবন সার্থক হয় গ। আসলে সেই 6 মাসের বিরতিটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটা ক্ষণস্থায়ী মোহ ছিল, ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হল সেটা যা সম্পর্কের সীমানা মেনে চলে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রতিটার আলাদা জায়গা আছে। আজ আমি একজন সুখী মা, একজন সুখী স্ত্রী এবং একজন সুখী নানী। অভিজিৎ একজন সুখী স্বামী এবং একজন সুখী বাবা। আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছে। সেই ঝড়ঝঞ্ঝার দিনগুলো এখন অতীত। আমরা শিখেছি যে পরিবারের সীমানা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শেষে বলতে চাই, জীবনে কখনো কখনো আমাদের মন ভুল পথে যেতে চায়। কিন্তু সময় এবং দূরত্ব আমাদের সঠিক পথ দেখায়। আমাদের মতো যারাই এমন পরিস্থিতিতে পড়েছেন তারা যেন ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন। পরিবার হল একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।
কিন্তু অভিজিৎ, এটা তো ভুল। আমি তোর মা। আমি জানি এটা জটিল। কিন্তু প্রেম তো বয়স দেখে না, সম্পর্ক দেখে না। আমার হৃদয়ে যে অনুভূতি, সেটা প্রেম ছাড়া আর কিছুই নয়। আমরা বাসায় ফিরলাম। সারাদিন আমি অভিজিতের কথা ভাবতে থাকলাম। সন্ধ্যায় রিয়া স্কুল থেকে ফিরে এল। দেবাশিস অফিস থেকে ফিরবে রাত 10টায়। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক ছিল। যেন সকালের কথাগুলো মনেই নেই। কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছিল। খাওয়ার পর রিয়া পড়তে বসল। দেবাশিস টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। প্রিয়া, সে ফিসফিস করে ডাকল। আমি চমকে তাকালাম। কি? আজ সকালের কথাগুলো কি তুমি ভুলে গেছ? অভিজিৎ, প্লিজ। এসব কথা আর বলো না গি। কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি বাসন মাজতে থাকলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে কিছু একটা আছে? আমার হাত কাঁপতে লাগল। অভিজিৎ, থামো। আমি থামব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একজন নারী। একজন অসাধারণ সুন্দরী নারী গু। আমি মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ভুল ভাবছ গু। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে শুধু ছেলে হিসেবেই দেখো। বলো যে তোমার ভেতরে আর কোনো অনুভূতি নেই গি। আমি তার দিকে তাকাতে পারলাম না। সত্যি কথা হলো, গত কয়েক মাস ধরে আমি নিজেও একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। অভিজিৎ এখন আর আমার ছোট্ট ছেলে নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। সুদর্শন, বুদ্ধিমান, দায়িত্বশীল। দেখো, অভিজিৎ বলল, তুমি উত্তর দিতে পারছ না। কারণ তুমিও জানো এই অনুভূতিটা শুধু আমার একার নয় গে। আমি হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মন শান্ত হল না। রাত 2টায় দেবাশিস এল। কি ব্যাপার? এত আগে শুয়ে পড়েছ? মাথা ব্যথা, আমি বললাম। পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে গেল। দেবাশিস অফিসে গেল। রিয়া স্কুলে গেল। একা ঘরে বসে আমি ভাবতে লাগলাম। সত্যি কথা বলতে, গত 1 বছর ধরে দেবাশিসের সাথে আমার সম্পর্কে ভাটা পড়েছে। সে বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে কথাবার্তাও কম হয়। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ সবসময় আমার কথা শোনে, আমার যত্ন নেয়, আমার সাথে সময় কাটায়। হতে পারে এই কারণেই আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফিরল। মা, খেতে দাও। আমি খাবার পরিবেশন করলাম। খেতে খেতে সে বলল, প্রিয়া, আজ রাতে আমাদের একটু কথা বলতে হবে। কি কথা? তুমি জানো কি কথা? আর দেরি করা যাবে না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভিজিৎ, এসব ভুল ভাবনা মাথা থেকে বের করো। এটা ভুল ভাবনা নয় প্রিয়া। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি কাল রাত থেকে চিন্তা করেছি। আমি 100% নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি গু। কিন্তু আমি তোর মা। আমি তোমাকে মা বলে ডাকি কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। কিন্তু আমার হৃদয় তোমাকে একজন নারী হিসেবেই দেখে। আর তুমিও আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে, আমিও নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। সন্ধ্যায় দেবাশিস আবার দেরিতে ফিরবে বলে ফোন করেছিল। রিয়া বান্ধবীর বাসায় গেছে পড়তে। সারা বাড়িতে শুধু আমি আর অভিজিৎ। রাত 8টায় অভিজিৎ আমার ঘরে এল। প্রিয়া, আমাদের কথা বলতে হবে গুই। কি কথা বলবো? আমাদের ভবিষ্যৎ নিয়ে গুই। আমি চমকে তাকালাম। ভবিষ্যৎ মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি তো বিবাহিত। তোমার বাবার স্ত্রী। বাবার সাথে তোমার সম্পর্কে আর কোনো ভালোবাসা নেই। তুমি নিজেই জানো। আর আমার সাথে তোমার যে সম্পর্ক, সেটা অনেক গভীর গু। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের ভালোবাসাকে মারব? প্রিয়া, আমি তোমার চোখেও সেই ভালোবাসা দেখতে পাই। আমি চুপ করে রইলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। রিয়ার কি হবে? রিয়া বড় হয়ে গেছে। সে বাবার সাথে থাকতে পারবে।
আর আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারি। আমার পুরো শরীর কাঁপতে লাগল। অভিজিৎ, এ কি বলছো তুমি? এত সহজ নয় ব্যাপারটা। আমি জানি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস করো। হঠাৎ বাইরে দরজার শব্দ হল। দেবাশিস ফিরে এসেছে। অভিজিৎ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম, অভিজিতের কথাগুলো কি ঠিক? আমি কি সত্যিই তাকে একজন পুরুষ হিসেবে দেখি? আমার মনে কি তার জন্য ভালোবাসা আছে? সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ নেই। তার রুমে গিয়ে দেখি টেবিলে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় প্রিয়া, আমি তোমাকে আর বিব্রত করতে চাই না। আমি কয়েকদিনের জন্য বন্ধুর বাসায় থাকব। এই সময়টা তুমি ভেবে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আমাকে জানাও। নয়তো আমি চিরকালের জন্য চলে যাব। তোমার অভিজিৎ। আমার চোখে পানি এল। হঠাৎ বুঝতে পারলাম যে অভিজিৎ ছাড়া আমি থাকতে পারব না। কিন্তু এই সম্পর্ক কি ঠিক? 3 দিন পার হল। অভিজিৎ ফিরল না। দেবাশিস জিজ্ঞেস করল, অভিজিৎ কোথায়? বন্ধুর বাসায়, আমি বললাম। 4র্থ দিন সকালে অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি বললাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায়? পার্কে। বিকেল 5টায়। বিকেলে আমি পার্কে গেলাম। অভিজিৎ ইতিমধ্যে এসে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। প্রিয়া, তুমি এলে? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে হবে। আমরা একটা বেঞ্চে বসলাম। অভিজিৎ জিজ্ঞেস করল, কি ভেবেছ? আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, অভিজিৎ, এই 3 দিনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। প্রথমত, তুমি ছাড়া আমি থাকতে পারি না। দ্বিতীয়ত, তোমার প্রতি আমার অনুভূতি সত্যিই মায়ের চেয়ে বেশি। অভিজিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে? তার মানে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অভিজিৎ, এই পথটা কিন্তু খুবই কঠিন। আমি জানি। কিন্তু আমরা একসাথে এই কঠিন পথ পার করব। হঠাৎ আমার মোবাইলে দেবাশিসের ফোন এল। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি। আমি একটু বাইরে গেছি। এখনই আসছি। ফোন কেটে অভিজিতের দিকে তাকালাম। আজকেই সব শেষ করতে হবে। কি মানে? আজকেই তোমার বাবাকে সব বলে দিতে হবে। আর পরিবার ছেড়ে চলে যেতে হবে। অভিজিতের চোখে কিছু ভয় দেখলাম। কিন্তু প্রিয়া, এর পরিণাম কি হবে? যা হবার হবে। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। বাসায় ফিরে দেখি দেবাশিস, রিয়া সবাই বসে আছে। অভিজিতও এসে গেছে। দেবাশিস বলল, কি ব্যাপার? তোমরা দুজনই আজকাল খুব চুপচাপ থাকো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, দেবাশিস, আমাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেবাশিস চোখ কুঁচকে তাকাল। কি কথা? আমি আর অভিজিৎ। আমি থামলাম। কণ্ঠস্বর কাঁপছিল। অভিজিৎ এগিয়ে এল। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে হবে। কি সিদ্ধান্ত? আমি সাহস সঞ্চয় করে বললাম, দেবাশিস, আমি আর অভিজিৎ আমরা একসাথে থাকতে চাই। দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি। শুধু মাছেলে হিসেবে নয়, একজন নারী পুরুষ হিসেবে। রিয়া চমকে উঠল। মা, তুমি কি বলছ? দেবাশিস রাগে ফেটে পড়ল। কি বলছো তোমরা? এ কি পাগলামি? অভিজিৎ শান্ত গলায় বলল, বাবা, আমি জানি এটা আপনার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের এই অনুভূতি সত্যি। অনুভূতি? এ কি ধরনের অনুভূতি? তুমি তোর মায়ের সাথে? এ তো পাপ। আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা গ্রহণ করা কঠিন। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আমার হৃদয়ে যা আছে সেটা বলে দিলাম। রিয়া কাঁদতে শুরু করল। মা, এ কি করলে? আমাদের পরিবারের কি হবে? অভিজিৎ রিয়ার কাছে গেল। রিয়া, তুমি চিন্তা করো না। তুমি বাবার সাথে থাকবে। আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু আলাদা থাকব। দেবাশিস চিৎকার করল, তোমরা পাগল হয়ে গেছ। এ কি বলছ? প্রিয়াঙ্কা, তুমি তো একজন মা। কি করে তোমার নিজের ছেলের সাথে? আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা অস্বাভাবিক।
কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না গি। ভালোবাসা? এ কোনো ভালোবাসা? এ তো অপরাধ। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমার চেহারা পাল্টে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়া? আমি ফোনের স্ক্রিনটা সবাইকে দেখালাম। সেখানে লেখা, প্রিয়াঙ্কা আপা, আমি আপনার পুরনো বান্ধবী সুমনা। আপনার ছেলে অভিজিতের সাথে আমার মেয়ে তানভীর বিয়ে হতে যাচ্ছে। কাল আমরা আপনাদের বাসায় যাব প্রস্তাব নিয়ে গু। সবাই চুপ হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবাশিস বলল, কি ব্যাপার? অভিজিৎ, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো? অভিজিৎ ইতস্তত করে বলল, বাবা, তানভীর আমার বান্ধবী। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না গি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার সাথে গি? না প্রিয়া, ব্যাপারটা সেরকম নয়। তানভীর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না গি। দেবাশিস বলল, তাহলে ওর সাথে সম্পর্ক কেন রেখেছ? বাবা, তানভীর আমার ক্লাসমেট। ওর সাথে বন্ধুত্ব আছে। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করে বলব যে আমি আমার মাকে ভালোবাসি? রিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি কি সত্যিই মাকে সেভাবে ভালোবাসো? অভিজিৎ রিয়ার দিকে তাকাল। রিয়া, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। মা, তুমি চিন্তা করো না। আমরা কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না গি। দেবাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যি এই পাগলামিতে বিশ্বাস করো? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, তানভীরের কথা শুনে আমার মনে সন্দেহ হচ্ছিল। অভিজিৎ আমার কাছে এল। প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অভিজিৎ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তানভীরের সাথে সম্পর্ক কেন? প্রিয়া, তানভীর আমার বন্ধু। আমি ওকে স্পষ্ট বলে দিইনি কারণ আমি জানতাম না তুমি আমার অনুভূতি বুঝবে কিনা। কিন্তু এখন যখন তুমি বুঝেছ, আমি তানভীরকে সব বলে দেবু। পরের দিন সকালে তানভীর তার মা সুমনা আন্টিকে নিয়ে আমাদের বাসায় এল। তানভীর খুবই সুন্দরী একটি মেয়ে। আমার বয়সের তুলনায় অনেক ছোট, অনেক সুন্দরী। সুমনা আন্টি বলল, প্রিয়াঙ্কা, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমরা চাই তাদের বিয়ে হোক। দেবাশিস খুশি হয়ে বলল, অবশ্যই। অভিজিৎ এত সুন্দর একটা মেয়ে পেয়েছে। অভিজিৎ চুপ করে বসে আছে। আমিও কিছু বলতে পারছি না। তানভীর লজ্জা পেয়ে বলল, অভিজিৎ ভাই, আপনি কিছু বলছেন না কেন? অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, আমি তোমাকে আগেই বলেছি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি। তানভীরের চোখে পানি এসে গেল। কিন্তু ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি। কিন্তু আমি তোমাকে সেভাবে ভালোবাসি না গি। সুমনা আন্টি রেগে গেল। কি বলছো অভিজিৎ? আমার মেয়ের কি দোষ? অভিজিৎ বলল, আন্টি, তানভীরের কোনো দোষ নেই। কিন্তু আমার হৃদয় অন্য কারো জন্য। কার জন্য? অভিজিৎ আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে থামতে বললাম। আন্টি, এটা ব্যক্তিগত ব্যাপার। সুমনা আন্টি রেগেমেগে চলে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, অভিজিৎ ভাই, আমি জানি আপনার মনে অন্য কেউ আছে। কিন্তু আমি অপেক্ষা করব। অভিজিৎ শক্ত গলায় বলল, তানভীর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। তুমি অন্য কাউকে বিয়ে করো। তানভীর চলে যাওয়ার পর দেবাশিস রেগে বলল, অভিজিৎ, তুমি কি করলে? এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলে? অভিজিৎ বলল, বাবা, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না গি। তাহলে কাকে ভালোবাসো? অভিজিৎ আমার দিকে তাকাল। আপনি জানেন। দেবাশিস আবার চিৎকার শুরু করল। এই পাগলামি বন্ধ করো। এ কি অন্যায় করছো তোমরা? আমি বললাম, দেবাশিস, তুমি শান্ত হও। আমরা একটা সমাধান বের করি। কি সমাধান? তোমরা তো পরিবার ধ্বংস করে দিয়েছ। রিয়া হঠাৎ বলল, মা, ভাইজা, তোমাদের যদি সত্যি এই অনুভূতি থেকে থাকে, তাহলে একটা কাজ করো। আমরা সবাই তাকালাম রিয়ার দিকে। 6 মাস সময় নাও। এই 6 মাসে তোমরা একেবারেই একসাথে থাকবে না। ভাইজা অন্য কোথাও থাকবে। যদি 6 মাস পরেও তোমাদের এই অনুভূতি থেকে থাকে, তাহলে আমি মেনে নেব। আমি অবাক হয়ে তাকালাম রিয়ার দিকে। এত ছোট মেয়ে, কিন্তু কত বুদ্ধিমানের মতো কথা বলল।
অভিজিৎ বলল, রিয়া, এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু আমি প্রিয়াকে ছাড়া থাকতে পারব না গে। আমি বললাম, অভিজিৎ, রিয়ার কথাই ঠিক। আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে 6 মাস দূরে থাকলেও টিকে থাকবে গি। দেবাশিস বলল, হ্যাঁ, এটাই ভালো। অভিজিৎ, তুমি তোমার মামার বাসায় চলে যাও। পরের দিন অভিজিৎ মামার বাসায় চলে গেল। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু মনে মনে ভাবলাম এটাই ভালো। এই সময়টায় আমি বুঝতে পারব আমার অনুভূতি কতটা সত্যি। প্রথম সপ্তাহে আমার খুবই খারাপ লাগল। অভিজিতের অভাব অনুভব করলাম, কিন্তু ধীরে ধীরে মন স্বাভাবিক হতে লাগল। 2 মাস পর আমার মনে হল আমার অনুভূতিটা হয়তো একটা ভুল ছিল। দেবাশিসের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হল। রিয়ার সাথেও বেশি সময় কাটাতে পারলাম। 3 মাস পর অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমি তোমাকে অনেক মিস করছি। এখনও তোমার জন্য আমার ভালোবাসা একই রকম আছে গি। আমি কিছুটা দ্বিধায় পড়লাম। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতিটা হয়তো ভুল ছিল। তুমি কি বলছ? আমি বলছি, এই 3 মাসে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছি। তোমার বাবার সাথে সম্পর্কও ভালো হয়েছে গি। ফোনের উপাস থেকে কোনো কথা এল না। অভিজিৎ, হ্যাঁ, আমি আছি। প্রিয়া, তুমি যদি সত্যিই মনে করো আমাদের অনুভূতি ভুল ছিল তাহলে আমি মেনে নেব গু। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের ভালোবাসা। আমি বুঝতে পেরেছি আমি তোমার মা, তুমি আমার ছেলে। এটাই আমাদের সম্পর্কের সত্য। ঠিক আছে মা, আমি বুঝতে পারলাম গু। 4 মাস পর অভিজিৎ বাসায় ফিরে এল। আমাদের সবার সাথে স্বাভাবিক আচরণ করল, কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা কষ্টের ছাপ। 5 মাস পর তানভীর আবার আমাদের বাসায় এল। এইবার একা। সে অভিজিৎকে বলল, ভাইজা, আমি এখনও আপনার জন্য অপেক্ষা করছি গু। অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরকে বলল, তানভীর, আমি তোমাকে বিয়ে করব। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি ভালো লাগল না। 6 মাস পূর্ণ হওয়ার আগেই অভিজিৎ আর তানভীরের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হল। বিয়ের আগের রাতে অভিজিৎ আমার কাছে এল। মা, কাল আমার বিয়ে গু। হ্যাঁ, জানি। খুশি তো? খুশি, কিন্তু একটা কথা বলতে চাই। বলো। আমি তানভীরকে বিয়ে করছি, কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা চিরকাল থেকে যাবে। শুধু এখন সেই ভালোবাসার রূপ পাল্টে গেছে। আমি তোমাকে আমার মা হিসেবে ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমিও তোমাকে ভালোবাসি, আমার প্রিয় ছেলে হিসেবে গু। আমরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলাম। কিন্তু এই কান্না ছিল মুক্তির কান্না। আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছিলাম। অভিজিৎ আর তানভীরের বিয়ে খুব সুন্দর হল। আমি খুশি মনে তাদের বিয়ে দিলাম। তানভীর খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। আজ 2 বছর পার হয়ে গেছে। অভিজিৎ আর তানভীর খুব সুখে আছে। তাদের একটা মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। দেবাশিসের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। আমরা একসাথে নাতনিকে নিয়ে খেলি। রিয়া এখন 15 বছর বয়সী। ও মাঝে মাঝে বলে, মা, তুমি আর ভাইজা তখন কি পাগলামি করেছিলে গি। আমি হেসে বলি, মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আসে, কিন্তু সেই ভুল থেকে শিখে নিতে পারলেই জীবন সার্থক হয় গ। আসলে সেই 6 মাসের বিরতিটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটা ক্ষণস্থায়ী মোহ ছিল, ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হল সেটা যা সম্পর্কের সীমানা মেনে চলে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রতিটার আলাদা জায়গা আছে। আজ আমি একজন সুখী মা, একজন সুখী স্ত্রী এবং একজন সুখী নানী। অভিজিৎ একজন সুখী স্বামী এবং একজন সুখী বাবা। আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছে। সেই ঝড়ঝঞ্ঝার দিনগুলো এখন অতীত। আমরা শিখেছি যে পরিবারের সীমানা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শেষে বলতে চাই, জীবনে কখনো কখনো আমাদের মন ভুল পথে যেতে চায়, কিন্তু সময় এবং দূরত্ব আমাদের সঠিক পথ দেখায়। আমাদের মতো যারাই এমন পরিস্থিতিতে পড়েছেন তারা যেন ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন। পরিবার হল একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।
এল। কিন্তু অভিজিৎ, এটা তো ভুল। আমি তোর মা। আমি জানি এটা জটিল। কিন্তু প্রেম তো বয়স দেখে না, সম্পর্ক দেখে না। আমার হৃদয়ে যে অনুভূতি, সেটা প্রেম ছাড়া আর কিছুই নয় গ। আমরা বাসায় ফিরলাম। সারাদিন আমি অভিজিতের কথা ভাবতে থাকলাম। সন্ধ্যায় রিয়া স্কুল থেকে ফিরে এল। দেবাশিস অফিস থেকে ফিরবে রাত 10টায়। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক ছিল। যেন সকালের কথাগুলো মনেই নেই। কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছিল। খাওয়ার পর রিয়া পড়তে বসল। দেবাশিস টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। প্রিয়া, সে ফিসফিস করে ডাকল। আমি চমকে তাকালাম। কি? আজ সকালের কথাগুলো কি তুমি ভুলে গেছ? অভিজিৎ, প্লিজ। এসব কথা আর বলো না গি। কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি বাসন মাজতে থাকলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে কিছু একটা আছে? আমার হাত কাঁপতে লাগল। অভিজিৎ, থামো। আমি থামব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একজন নারী। একজন অসাধারণ সুন্দরী নারী গু। আমি মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ভুল ভাবছ গু। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে শুধু ছেলে হিসেবেই দেখো। বলো যে তোমার ভেতরে আর কোনো অনুভূতি নেই গি। আমি তার দিকে তাকাতে পারলাম না। সত্যি কথা হলো, গত কয়েক মাস ধরে আমি নিজেও একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। অভিজিৎ এখন আর আমার ছোট্ট ছেলে নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। সুদর্শন, বুদ্ধিমান, দায়িত্বশীল। দেখো, অভিজিৎ বলল, তুমি উত্তর দিতে পারছ না। কারণ তুমিও জানো এই অনুভূতিটা শুধু আমার একার নয় গে। আমি হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মন শান্ত হল না। রাত 2টায় দেবাশিস এল। কি ব্যাপার? এত আগে শুয়ে পড়েছ? মাথা ব্যথা, আমি বললাম। পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে গেল। দেবাশিস অফিসে গেল। রিয়া স্কুলে গেল। একা ঘরে বসে আমি ভাবতে লাগলাম। সত্যি কথা বলতে, গত 1 বছর ধরে দেবাশিসের সাথে আমার সম্পর্কে ভাটা পড়েছে। সে বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে কথাবার্তাও কম হয়। স্বামী-স্ত্রীর যে ভালোবাসা, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ সবসময় আমার কথা শোনে, আমার যত্ন নেয়, আমার সাথে সময় কাটায়। হতে পারে এই কারণেই আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফিরল। মা, খেতে দাও। আমি খাবার পরিবেশন করলাম। খেতে খেতে সে বলল, প্রিয়া, আজ রাতে আমাদের একটু কথা বলতে হবে গু। কি কথা? তুমি জানো কি কথা? আর দেরি করা যাবে না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভিজিৎ, এসব ভুল ভাবনা মাথা থেকে বের করো। এটা ভুল ভাবনা নয় প্রিয়া। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি কাল রাত থেকে চিন্তা করেছি। আমি 100% নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি গু। কিন্তু আমি তোর মা। আমি তোমাকে মা বলে ডাকি কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। কিন্তু আমার হৃদয় তোমাকে একজন নারী হিসেবেই দেখে। আর তুমিও আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে, আমিও নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। সন্ধ্যায় দেবাশিস আবার দেরিতে ফিরবে বলে ফোন করেছিল। রিয়া বান্ধবীর বাসায় গেছে পড়তে। সারা বাড়িতে শুধু আমি আর অভিজিৎ। রাত 8টায় অভিজিৎ আমার ঘরে এল। প্রিয়া, আমাদের কথা বলতে হবে গু। কি কথা বলবো? আমাদের ভবিষ্যৎ নিয়ে গু। আমি চমকে তাকালাম। ভবিষ্যৎ মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি তো বিবাহিত। তোমার বাবার স্ত্রী গ। বাবার সাথে তোমার সম্পর্কে আর কোনো ভালোবাসা নেই। তুমি নিজেই জানো। আর আমার সাথে তোমার যে সম্পর্ক, সেটা অনেক গভীর গু। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের ভালোবাসাকে মারব? প্রিয়া, আমি তোমার চোখেও সেই ভালোবাসা দেখতে পাই। আমি চুপ করে রইলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করব। রিয়ার কি হবে? রিয়া বড় হয়ে গেছে। সে বাবার সাথে থাকতে পারবে।
আর আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারি। আমার পুরো শরীর কাঁপতে লাগল। অভিজিৎ, এ কি বলছো তুমি? এত সহজ নয় ব্যাপারটা। আমি জানি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস করো। হঠাৎ বাইরে দরজার শব্দ হল। দেবাশিস ফিরে এসেছে। অভিজিৎ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম, অভিজিতের কথাগুলো কি ঠিক? আমি কি সত্যিই তাকে একজন পুরুষ হিসেবে দেখি? আমার মনে কি তার জন্য ভালোবাসা আছে? সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ নেই। তার রুমে গিয়ে দেখি টেবিলে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় প্রিয়া, আমি তোমাকে আর বিব্রত করতে চাই না। আমি কয়েকদিনের জন্য বন্ধুর বাসায় থাকব। এই সময়টা তুমি ভেবে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আমাকে জানাও। নয়তো আমি চিরকালের জন্য চলে যাব। তোমার অভিজিৎ। আমার চোখে পানি এল। হঠাৎ বুঝতে পারলাম যে অভিজিৎ ছাড়া আমি থাকতে পারব না। কিন্তু এই সম্পর্ক কি ঠিক? 3 দিন পার হল। অভিজিৎ ফিরল না। দেবাশিস জিজ্ঞেস করল, অভিজিৎ কোথায়? বন্ধুর বাসায়, আমি বললাম। 4র্থ দিন সকালে অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি বললাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায়? পার্কে। বিকেল 5টায়। বিকেলে আমি পার্কে গেলাম। অভিজিৎ ইতিমধ্যে এসে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। প্রিয়া, তুমি এলে? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে হবে। আমরা একটা বেঞ্চে বসলাম। অভিজিৎ জিজ্ঞেস করল, কি ভেবেছ? আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, অভিজিৎ, এই 3 দিনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। প্রথমত, তুমি ছাড়া আমি থাকতে পারি না। দ্বিতীয়ত, তোমার প্রতি আমার অনুভূতি সত্যিই মায়ের চেয়ে বেশি। অভিজিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে? তার মানে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অভিজিৎ, এই পথটা কিন্তু খুবই কঠিন। আমি জানি। কিন্তু আমরা একসাথে এই কঠিন পথ পার করব। হঠাৎ আমার মোবাইলে দেবাশিসের ফোন এল। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি। আমি একটু বাইরে গেছি। এখনই আসছি। ফোন কেটে অভিজিতের দিকে তাকালাম। আজকেই সব শেষ করতে হবে। কি মানে? আজকেই তোমার বাবাকে সব বলে দিতে হবে। আর পরিবার ছেড়ে চলে যেতে হবে। অভিজিতের চোখে কিছু ভয় দেখলাম। কিন্তু প্রিয়া, এর পরিণাম কি হবে? যা হবার হবে। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। বাসায় ফিরে দেখি দেবাশিস, রিয়া সবাই বসে আছে। অভিজিতও এসে গেছে। দেবাশিস বলল, কি ব্যাপার? তোমরা দুজনই আজকাল খুব চুপচাপ থাকো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, দেবাশিস, আমাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেবাশিস চোখ কুঁচকে তাকাল। কি কথা? আমি আর অভিজিৎ। আমি থামলাম। কণ্ঠস্বর কাঁপছিল। অভিজিৎ এগিয়ে এল। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে হবে। কি সিদ্ধান্ত? আমি সাহস সঞ্চয় করে বললাম, দেবাশিস, আমি আর অভিজিৎ আমরা একসাথে থাকতে চাই। দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি। শুধু মাছেলে হিসেবে নয়, একজন নারী পুরুষ হিসেবে। রিয়া চমকে উঠল। মা, তুমি কি বলছ? দেবাশিস রাগে ফেটে পড়ল। কি বলছো তোমরা? এ কি পাগলামি? অভিজিৎ শান্ত গলায় বলল, বাবা, আমি জানি এটা আপনার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের এই অনুভূতি সত্যি। অনুভূতি? এ কি ধরনের অনুভূতি? তুমি তোর মায়ের সাথে? এ তো পাপ। আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা গ্রহণ করা কঠিন। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আমার হৃদয়ে যা আছে সেটা বলে দিলাম। রিয়া কাঁদতে শুরু করল। মা, এ কি করলে? আমাদের পরিবারের কি হবে? অভিজিৎ রিয়ার কাছে গেল। রিয়া, তুমি চিন্তা করো না। তুমি বাবার সাথে থাকবে। আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু আলাদা থাকব। দেবাশিস চিৎকার করল, তোমরা পাগল হয়ে গেছ। এ কি বলছ? প্রিয়াঙ্কা, তুমি তো একজন মা। কি করে তোমার নিজের ছেলের সাথে? আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা অস্বাভাবিক।
কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না গি। ভালোবাসা? এ কোনো ভালোবাসা? এ তো অপরাধ। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমার চেহারা পাল্টে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়া? আমি ফোনের স্ক্রিনটা সবাইকে দেখালাম। সেখানে লেখা, প্রিয়াঙ্কা আপা, আমি আপনার পুরনো বান্ধবী সুমনা। আপনার ছেলে অভিজিতের সাথে আমার মেয়ে তানভীর বিয়ে হতে যাচ্ছে। কাল আমরা আপনাদের বাসায় যাব প্রস্তাব নিয়ে গু। সবাই চুপ হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবাশিস বলল, কি ব্যাপার? অভিজিৎ, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো? অভিজিৎ ইতস্তত করে বলল, বাবা, তানভীর আমার বান্ধবী। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না গি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার সাথে গি? না প্রিয়া, ব্যাপারটা সেরকম নয়। তানভীর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না গি। দেবাশিস বলল, তাহলে ওর সাথে সম্পর্ক কেন রেখেছ? বাবা, তানভীর আমার ক্লাসমেট। ওর সাথে বন্ধুত্ব আছে। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করে বলব যে আমি আমার মাকে ভালোবাসি? রিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি কি সত্যিই মাকে সেভাবে ভালোবাসো? অভিজিৎ রিয়ার দিকে তাকাল। রিয়া, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। মা, তুমি চিন্তা করো না। আমরা কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না গিয়ে। দেবাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যি এই পাগলামিতে বিশ্বাস করো? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, তানভীরের কথা শুনে আমার মনে সন্দেহ হচ্ছিল। অভিজিৎ আমার কাছে এল। প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অভিজিৎ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তানভীরের সাথে সম্পর্ক কেন? প্রিয়া, তানভীর আমার বন্ধু। আমি ওকে স্পষ্ট বলে দিইনি কারণ আমি জানতাম না তুমি আমার অনুভূতি বুঝবে কি না। কিন্তু এখন যখন তুমি বুঝেছ, আমি তানভীরকে সব বলে দেব। পরের দিন সকালে তানভীর তার মা সুমনা আন্টিকে নিয়ে আমাদের বাসায় এল। তানভীর খুবই সুন্দরী একটি মেয়ে। আমার বয়সের তুলনায় অনেক ছোট, অনেক সুন্দরী। সুমনা আন্টি বলল, প্রিয়াঙ্কা, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমরা চাই তাদের বিয়ে হোক। দেবাশিস খুশি হয়ে বলল, অবশ্যই। অভিজিৎ এত সুন্দর একটা মেয়ে পেয়েছে। অভিজিৎ চুপ করে বসে আছে। আমিও কিছু বলতে পারছি না। তানভীর লজ্জা পেয়ে বলল, অভিজিৎ ভাই, আপনি কিছু বলছেন না কেন? অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, আমি তোমাকে আগেই বলেছি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি। তানভীরের চোখে পানি এসে গেল। কিন্তু ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি। কিন্তু আমি তোমাকে সেভাবে ভালোবাসি না গি। সুমনা আন্টি রেগে গেল। কি বলছো অভিজিৎ? আমার মেয়ের কি দোষ? অভিজিৎ বলল, আন্টি, তানভীরের কোনো দোষ নেই। কিন্তু আমার হৃদয় অন্য কারো জন্য। কার জন্য? অভিজিৎ আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে থামতে বললাম। আন্টি, এটা ব্যক্তিগত ব্যাপার। সুমনা আন্টি রেগেমেগে চলে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, অভিজিৎ ভাই, আমি জানি আপনার মনে অন্য কেউ আছে। কিন্তু আমি অপেক্ষা করব। অভিজিৎ শক্ত গলায় বলল, তানভীর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। তুমি অন্য কাউকে বিয়ে করো। তানভীর চলে যাওয়ার পর দেবাশিস রেগে বলল, অভিজিৎ, তুমি কি করলে? এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলে? অভিজিৎ বলল, বাবা, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না। তাহলে কাকে ভালোবাসো? অভিজিৎ আমার দিকে তাকাল। আপনি জানেন? দেবাশিস আবার চিৎকার শুরু করল। এই পাগলামি বন্ধ করো। এ কি অন্যায় করছো তোমরা? আমি বললাম, দেবাশিস, তুমি শান্ত হও। আমরা একটা সমাধান বের করি। কি সমাধান? তোমরা তো পরিবার ধ্বংস করে দিয়েছ। রিয়া হঠাৎ বলল, মা, ভাইজা, তোমাদের যদি সত্যি এই অনুভূতি থেকে থাকে, তাহলে একটা কাজ করো। আমরা সবাই তাকালাম রিয়ার দিকে। 6 মাস সময় নাও। এই 6 মাসে তোমরা একেবারেই একসাথে থাকবে না। ভাইজা অন্য কোথাও থাকবে। যদি 6 মাস পরেও তোমাদের এই অনুভূতি থেকে থাকে, তাহলে আমি মেনে নেব। আমি অবাক হয়ে তাকালাম রিয়ার দিকে। এত ছোট মেয়ে, কিন্তু কত বুদ্ধিমানের মতো কথা বলল।
অভিজিৎ বলল, রিয়া, এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু আমি প্রিয়াকে ছাড়া থাকতে পারব না গে। আমি বললাম, অভিজিৎ, রিয়ার কথাই ঠিক। আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে 6 মাস দূরে থাকলেও টিকে থাকবে গি। দেবাশিস বলল, হ্যাঁ, এটাই ভালো। অভিজিৎ, তুমি তোমার মামার বাসায় চলে যাও। পরের দিন অভিজিৎ মামার বাসায় চলে গেল। আমার খুব খারাপ লাগছিল। কিন্তু মনে মনে ভাবলাম, এটাই ভালো। এই সময়টায় আমি বুঝতে পারব আমার অনুভূতি কতটা সত্যি। প্রথম সপ্তাহে আমার খুবই খারাপ লাগল। অভিজিতের অভাব অনুভব করলাম। কিন্তু ধীরে ধীরে মন স্বাভাবিক হতে লাগল। 2 মাস পর আমার মনে হল আমার অনুভূতিটা হয়তো একটা ভুল ছিল। দেবাশিসের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হল। রিয়ার সাথেও বেশি সময় কাটাতে পারলাম। 3 মাস পর অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমি তোমাকে অনেক মিস করছি। এখনও তোমার জন্য আমার ভালোবাসা একই রকম আছে গি। আমি কিছুটা দ্বিধায় পড়লাম। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতিটা হয়তো ভুল ছিল। তুমি কি বলছ? আমি বলছি, এই 3 মাসে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছি। তোমার বাবার সাথে সম্পর্কও ভালো হয়েছে গি। ফোনের উপাস থেকে কোনো কথা এল না। অভিজিৎ, হ্যাঁ, আমি আছি। প্রিয়া, তুমি যদি সত্যিই মনে করো আমাদের অনুভূতি ভুল ছিল তাহলে আমি মেনে নেব গু। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের ভালোবাসা। আমি বুঝতে পেরেছি আমি তোমার মা, তুমি আমার ছেলে। এটাই আমাদের সম্পর্কের সত্য। ঠিক আছে, মা। আমি বুঝতে পারলাম গু। 4 মাস পর অভিজিৎ বাসায় ফিরে এল। আমাদের সবার সাথে স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা কষ্টের ছাপ। 5 মাস পর তানভীর আবার আমাদের বাসায় এল। এইবার একা। সে অভিজিৎকে বলল, ভাইজা, আমি এখনও আপনার জন্য অপেক্ষা করছি গু। অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরকে বলল, তানভীর, আমি তোমাকে বিয়ে করব। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি ভালো লাগল না। 6 মাস পূর্ণ হওয়ার আগেই অভিজিৎ আর তানভীরের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হল। বিয়ের আগের রাতে অভিজিৎ আমার কাছে এল। মা, কাল আমার বিয়ে গু। হ্যাঁ, জানি। খুশি তো? খুশি। কিন্তু একটা কথা বলতে চাই। বলো। আমি তানভীরকে বিয়ে করছি। কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা চিরকাল থেকে যাবে। শুধু এখন সেই ভালোবাসার রূপ পাল্টে গেছে। আমি তোমাকে আমার মা হিসেবে ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রিয় ছেলে হিসেবে গু। আমরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলাম। কিন্তু এই কান্না ছিল মুক্তির কান্না। আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছিলাম। অভিজিৎ আর তানভীরের বিয়ে খুব সুন্দর হল। আমি খুশি মনে তাদের বিয়ে দিলাম। তানভীর খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। আজ 2 বছর পার হয়ে গেছে। অভিজিৎ আর তানভীর খুব সুখে আছে। তাদের একটা মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। দেবাশিসের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। আমরা একসাথে নাতনিকে নিয়ে খেলি। রিয়া এখন 15 বছর বয়সী। ও মাঝে মাঝে বলে, মা, তুমি আর ভাইজা তখন কি পাগলামি করেছিলে গি। আমি হেসে বলি, মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আসে। কিন্তু সেই ভুল থেকে শিখে নিতে পারলেই জীবন সার্থক হয় গ। আসলে সেই 6 মাসের বিরতিটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটা ক্ষণস্থায়ী মোহ ছিল, ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হল সেটা যা সম্পর্কের সীমানা মেনে চলে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রতিটার আলাদা জায়গা আছে। আজ আমি একজন সুখী মা, একজন সুখী স্ত্রী এবং একজন সুখী নানী। অভিজিৎ একজন সুখী স্বামী এবং একজন সুখী বাবা। আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছে। সেই ঝড়ঝঞ্ঝার দিনগুলো এখন অতীত। আমরা শিখেছি যে পরিবারের সীমানা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শেষে বলতে চাই, জীবনে কখনো কখনো আমাদের মন ভুল পথে যেতে চায়। কিন্তু সময় এবং দূরত্ব আমাদের সঠিক পথ দেখায়। আমাদের মতো যারাই এমন পরিস্থিতিতে পড়েছেন তারা যেন ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন। পরিবার হল একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।
কিন্তু অভিজিৎ, এটা তো ভুল। আমি তোর মা। আমি জানি এটা জটিল। কিন্তু প্রেম তো বয়স দেখে না, সম্পর্ক দেখে না। আমার হৃদয়ে যে অনুভূতি, সেটা প্রেম ছাড়া আর কিছুই নয়। আমরা বাসায় ফিরলাম। সারাদিন আমি অভিজিতের কথা ভাবতে থাকলাম। সন্ধ্যায় রিয়া স্কুল থেকে ফিরে এল। দেবাশিস অফিস থেকে ফিরবে রাত 10টায়। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক ছিল। যেন সকালের কথাগুলো মনেই নেই। কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছিল। খাওয়ার পর রিয়া পড়তে বসল। দেবাশিস টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। প্রিয়া, সে ফিসফিস করে ডাকল। আমি চমকে তাকালাম। কি? আজ সকালের কথাগুলো কি তুমি ভুলে গেছ? অভিজিৎ, প্লিজ। এসব কথা আর বলো না গি। কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি বাসন মাজতে থাকলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে কিছু একটা আছে? আমার হাত কাঁপতে লাগল। অভিজিৎ, থামো। আমি থামব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একজন নারী। একজন অসাধারণ সুন্দরী নারী গু। আমি মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ভুল ভাবছ গু। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে শুধু ছেলে হিসেবেই দেখো। বলো যে তোমার ভেতরে আর কোনো অনুভূতি নেই গি। আমি তার দিকে তাকাতে পারলাম না। সত্যি কথা হলো, গত কয়েক মাস ধরে আমি নিজেও একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। অভিজিৎ এখন আর আমার ছোট্ট ছেলে নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। সুদর্শন, বুদ্ধিমান, দায়িত্বশীল। দেখো, অভিজিৎ বলল, তুমি উত্তর দিতে পারছ না। কারণ তুমিও জানো এই অনুভূতিটা শুধু আমার একার নয় গে। আমি হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মন শান্ত হল না। রাত 2টায় দেবাশিস এল। কি ব্যাপার? এত আগে শুয়ে পড়েছ? মাথা ব্যথা, আমি বললাম। পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে গেল। দেবাশিস অফিসে গেল। রিয়া স্কুলে গেল। একা ঘরে বসে আমি ভাবতে লাগলাম। সত্যি কথা বলতে, গত 1 বছর ধরে দেবাশিসের সাথে আমার সম্পর্কে ভাটা পড়েছে। সে বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে কথাবার্তাও কম হয়। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ সবসময় আমার কথা শোনে, আমার যত্ন নেয়, আমার সাথে সময় কাটায়। হতে পারে এই কারণেই আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফিরল। মা, খেতে দাও। আমি খাবার পরিবেশন করলাম। খেতে খেতে সে বলল, প্রিয়া, আজ রাতে আমাদের একটু কথা বলতে হবে। কি কথা? তুমি জানো কি কথা? আর দেরি করা যাবে না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভিজিৎ, এসব ভুল ভাবনা মাথা থেকে বের করো। এটা ভুল ভাবনা নয় প্রিয়া। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি কাল রাত থেকে চিন্তা করেছি। আমি 100% নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি গু। কিন্তু আমি তোর মা। আমি তোমাকে মা বলে ডাকি কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। কিন্তু আমার হৃদয় তোমাকে একজন নারী হিসেবেই দেখে। আর তুমিও আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে, আমিও নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। সন্ধ্যায় দেবাশিস আবার দেরিতে ফিরবে বলে ফোন করেছিল। রিয়া বান্ধবীর বাসায় গেছে পড়তে। সারা বাড়িতে শুধু আমি আর অভিজিৎ। রাত 8টায় অভিজিৎ আমার ঘরে এল। প্রিয়া, আমাদের কথা বলতে হবে গুই। কি কথা বলবো? আমাদের ভবিষ্যৎ নিয়ে গি। আমি চমকে তাকালাম। ভবিষ্যৎ মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি তো বিবাহিত। তোমার বাবার স্ত্রী। বাবার সাথে তোমার সম্পর্কে আর কোনো ভালোবাসা নেই। তুমি নিজেই জানো। আর আমার সাথে তোমার যে সম্পর্ক, সেটা অনেক গভীর গু। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের ভালোবাসাকে মারব? প্রিয়া, আমি তোমার চোখেও সেই ভালোবাসা দেখতে পাই। আমি চুপ করে রইলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। রিয়ার কি হবে? রিয়া বড় হয়ে গেছে। সে বাবার সাথে থাকতে পারবে।
আর আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারি। আমার পুরো শরীর কাঁপতে লাগল। অভিজিৎ, এ কি বলছো তুমি? এত সহজ নয় ব্যাপারটা। আমি জানি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস করো। হঠাৎ বাইরে দরজার শব্দ হল। দেবাশিস ফিরে এসেছে। অভিজিৎ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম, অভিজিতের কথাগুলো কি ঠিক? আমি কি সত্যিই তাকে একজন পুরুষ হিসেবে দেখি? আমার মনে কি তার জন্য ভালোবাসা আছে? সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ নেই। তার রুমে গিয়ে দেখি টেবিলে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় প্রিয়া, আমি তোমাকে আর বিব্রত করতে চাই না। আমি কয়েকদিনের জন্য বন্ধুর বাসায় থাকব। এই সময়টা তুমি ভেবে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আমাকে জানাও। নয়তো আমি চিরকালের জন্য চলে যাব। তোমার অভিজিৎ। আমার চোখে পানি এল। হঠাৎ বুঝতে পারলাম যে অভিজিৎ ছাড়া আমি থাকতে পারব না। কিন্তু এই সম্পর্ক কি ঠিক? 3 দিন পার হল। অভিজিৎ ফিরল না। দেবাশিস জিজ্ঞেস করল, অভিজিৎ কোথায়? বন্ধুর বাসায়, আমি বললাম। 4র্থ দিন সকালে অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি বললাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায়? পার্কে। বিকেল 5টায়। বিকেলে আমি পার্কে গেলাম। অভিজিৎ ইতিমধ্যে এসে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। প্রিয়া, তুমি এলে? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে হবে। আমরা একটা বেঞ্চে বসলাম। অভিজিৎ জিজ্ঞেস করল, কি ভেবেছ? আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, অভিজিৎ, এই 3 দিনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। প্রথমত, তুমি ছাড়া আমি থাকতে পারি না। দ্বিতীয়ত, তোমার প্রতি আমার অনুভূতি সত্যিই মায়ের চেয়ে বেশি। অভিজিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে? তার মানে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অভিজিৎ, এই পথটা কিন্তু খুবই কঠিন। আমি জানি। কিন্তু আমরা একসাথে এই কঠিন পথ পার করব। হঠাৎ আমার মোবাইলে দেবাশিসের ফোন এল। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি। আমি একটু বাইরে গেছি। এখনই আসছি। ফোন কেটে অভিজিতের দিকে তাকালাম। আজকেই সব শেষ করতে হবে। কি মানে? আজকেই তোমার বাবাকে সব বলে দিতে হবে। আর পরিবার ছেড়ে চলে যেতে হবে। অভিজিতের চোখে কিছু ভয় দেখলাম। কিন্তু প্রিয়া, এর পরিণাম কি হবে? যা হবার হবে। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। বাসায় ফিরে দেখি দেবাশিস, রিয়া সবাই বসে আছে। অভিজিতও এসে গেছে। দেবাশিস বলল, কি ব্যাপার? তোমরা দুজনই আজকাল খুব চুপচাপ থাকো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, দেবাশিস, আমাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেবাশিস চোখ কুঁচকে তাকাল। কি কথা? আমি আর অভিজিৎ। আমি থামলাম। কণ্ঠস্বর কাঁপছিল। অভিজিৎ এগিয়ে এল। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে হবে। কি সিদ্ধান্ত? আমি সাহস সঞ্চয় করে বললাম, দেবাশিস, আমি আর অভিজিৎ আমরা একসাথে থাকতে চাই। দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি। শুধু মাছেলে হিসেবে নয়, একজন নারী পুরুষ হিসেবে। রিয়া চমকে উঠল। মা, তুমি কি বলছ? দেবাশিস রাগে ফেটে পড়ল। কি বলছ তোমরা? এ কি পাগলামি? অভিজিৎ শান্ত গলায় বলল, বাবা, আমি জানি এটা আপনার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের এই অনুভূতি সত্যি। অনুভূতি? এ কি ধরনের অনুভূতি? তুমি তোর মায়ের সাথে? এ তো পাপ। আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা গ্রহণ করা কঠিন। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আমার হৃদয়ে যা আছে সেটা বলে দিলাম। রিয়া কাঁদতে শুরু করল। মা, এ কি করলে? আমাদের পরিবারের কি হবে? অভিজিৎ রিয়ার কাছে গেল। রিয়া, তুমি চিন্তা করো না। তুমি বাবার সাথে থাকবে। আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু আলাদা থাকব। দেবাশিস চিৎকার করল, তোমরা পাগল হয়ে গেছ। এ কি বলছ? প্রিয়াঙ্কা, তুমি তো একজন মা। কি করে তোমার নিজের ছেলের সাথে? আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা অস্বাভাবিক।
কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না গি। ভালোবাসা? এ কোনো ভালোবাসা? এ তো অপরাধ। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমার চেহারা পাল্টে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়া? আমি ফোনের স্ক্রিনটা সবাইকে দেখালাম। সেখানে লেখা, প্রিয়াঙ্কা আপা, আমি আপনার পুরনো বান্ধবী সুমনা। আপনার ছেলে অভিজিতের সাথে আমার মেয়ে তানভীর বিয়ে হতে যাচ্ছে। কাল আমরা আপনাদের বাসায় যাব প্রস্তাব নিয়ে গু। সবাই চুপ হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবাশিস বলল, কি ব্যাপার? অভিজিৎ, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো? অভিজিৎ ইতস্তত করে বলল, বাবা, তানভীর আমার বান্ধবী। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না গি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার সাথে গি? না প্রিয়া, ব্যাপারটা সেরকম নয়। তানভীর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না গি। দেবাশিস বলল, তাহলে ওর সাথে সম্পর্ক কেন রেখেছ? বাবা, তানভীর আমার ক্লাসমেট। ওর সাথে বন্ধুত্ব আছে। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করে বলব যে আমি আমার মাকে ভালোবাসি? রিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি কি সত্যিই মাকে সেভাবে ভালোবাসো? অভিজিৎ রিয়ার দিকে তাকাল। রিয়া, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। মা, তুমি চিন্তা করো না। আমরা কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না গিয়ে। দেবাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যি এই পাগলামিতে বিশ্বাস করো? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, তানভীরের কথা শুনে আমার মনে সন্দেহ হচ্ছিল। অভিজিৎ আমার কাছে এল। প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অভিজিৎ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তানভীরের সাথে সম্পর্ক কেন? প্রিয়া, তানভীর আমার বন্ধু। আমি ওকে স্পষ্ট বলে দিইনি, কারণ আমি জানতাম না তুমি আমার অনুভূতি বুঝবে কিনা। কিন্তু এখন যখন তুমি বুঝেছ, আমি তানভীরকে সব বলে দেব। পরের দিন সকালে তানভীর তার মা সুমনা আন্টিকে নিয়ে আমাদের বাসায় এল। তানভীর খুবই সুন্দরী একটি মেয়ে। আমার বয়সের তুলনায় অনেক ছোট, অনেক সুন্দরী। সুমনা আন্টি বলল, প্রিয়াঙ্কা, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমরা চাই তাদের বিয়ে হোক। দেবাশিস খুশি হয়ে বলল, অবশ্যই। অভিজিৎ এত সুন্দর একটা মেয়ে পেয়েছে। অভিজিৎ চুপ করে বসে আছে। আমিও কিছু বলতে পারছি না। তানভীর লজ্জা পেয়ে বলল, অভিজিৎ ভাই, আপনি কিছু বলছেন না কেন? অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, আমি তোমাকে আগেই বলেছি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি। তানভীরের চোখে পানি এসে গেল। কিন্তু ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি। কিন্তু আমি তোমাকে সেভাবে ভালোবাসি না গি। সুমনা আন্টি রেগে গেল। কি বলছো অভিজিৎ? আমার মেয়ের কি দোষ? অভিজিৎ বলল, আন্টি, তানভীরের কোনো দোষ নেই। কিন্তু আমার হৃদয় অন্য কারো জন্য। কার জন্য? অভিজিৎ আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে থামতে বললাম। আন্টি, এটা ব্যক্তিগত ব্যাপার। সুমনা আন্টি রেগেমেগে চলে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, অভিজিৎ ভাই, আমি জানি আপনার মনে অন্য কেউ আছে। কিন্তু আমি অপেক্ষা করব। অভিজিৎ শক্ত গলায় বলল, তানভীর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। তুমি অন্য কাউকে বিয়ে করো। তানভীর চলে যাওয়ার পর দেবাশিস রেগে বলল, অভিজিৎ, তুমি কি করলে? এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলে? অভিজিৎ বলল, বাবা, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না গি। তাহলে কাকে ভালোবাসো? অভিজিৎ আমার দিকে তাকাল। আপনি জানেন। দেবাশিস আবার চিৎকার শুরু করল। এই পাগলামি বন্ধ করো। এ কি অন্যায় করছো তোমরা? আমি বললাম, দেবাশিস, তুমি শান্ত হও। আমরা একটা সমাধান বের করি। কি সমাধান? তোমরা তো পরিবার ধ্বংস করে দিয়েছ। রিয়া হঠাৎ বলল, মা, ভাইজা, তোমাদের যদি সত্যি এই অনুভূতি থেকে থাকে, তাহলে একটা কাজ করো। আমরা সবাই তাকালাম রিয়ার দিকে। 6 মাস সময় নাও। এই 6 মাসে তোমরা একেবারেই একসাথে থাকবে না। ভাইজা অন্য কোথাও থাকবে। যদি 6 মাস পরেও তোমাদের এই অনুভূতি থেকে থাকে, তাহলে আমি মেনে নেব। আমি অবাক হয়ে তাকালাম রিয়ার দিকে। এত ছোট মেয়ে, কিন্তু কত বুদ্ধিমানের মতো কথা বলল।
অভিজিৎ বলল, রিয়া, এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু আমি প্রিয়াকে ছাড়া থাকতে পারব না গে। আমি বললাম, অভিজিৎ, রিয়ার কথাই ঠিক। আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে 6 মাস দূরে থাকলেও টিকে থাকবে গি। দেবাশিস বলল, হ্যাঁ, এটাই ভালো। অভিজিৎ, তুমি তোমার মামার বাসায় চলে যাও। পরের দিন অভিজিৎ মামার বাসায় চলে গেল। আমার খুব খারাপ লাগছিল। কিন্তু মনে মনে ভাবলাম, এটাই ভালো। এই সময়টায় আমি বুঝতে পারব আমার অনুভূতি কতটা সত্যি। প্রথম সপ্তাহে আমার খুবই খারাপ লাগল। অভিজিতের অভাব অনুভব করলাম। কিন্তু ধীরে ধীরে মন স্বাভাবিক হতে লাগল। 2 মাস পর আমার মনে হল আমার অনুভূতিটা হয়তো একটা ভুল ছিল। দেবাশিসের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হল। রিয়ার সাথেও বেশি সময় কাটাতে পারলাম। 3 মাস পর অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমি তোমাকে অনেক মিস করছি। এখনও তোমার জন্য আমার ভালোবাসা একই রকম আছে গি। আমি কিছুটা দ্বিধায় পড়লাম। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতিটা হয়তো ভুল ছিল। তুমি কি বলছ? আমি বলছি, এই 3 মাসে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছি। তোমার বাবার সাথে সম্পর্কও ভালো হয়েছে গি। ফোনের ওপাশ থেকে কোনো কথা এল না। অভিজিৎ, হ্যাঁ, আমি আছি। প্রিয়া, তুমি যদি সত্যিই মনে করো আমাদের অনুভূতি ভুল ছিল তাহলে আমি মেনে নেব গু। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের ভালোবাসা। আমি বুঝতে পেরেছি আমি তোমার মা, তুমি আমার ছেলে। এটাই আমাদের সম্পর্কের সত্য। ঠিক আছে, মা। আমি বুঝতে পারলাম গু। 4 মাস পর অভিজিৎ বাসায় ফিরে এল। আমাদের সবার সাথে স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা কষ্টের ছাপ। 5 মাস পর তানভীর আবার আমাদের বাসায় এল। এইবার একা। সে অভিজিৎকে বলল, ভাইজা, আমি এখনও আপনার জন্য অপেক্ষা করছি গু। অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরকে বলল, তানভীর, আমি তোমাকে বিয়ে করব। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি ভালো লাগল না। 6 মাস পূর্ণ হওয়ার আগেই অভিজিৎ আর তানভীরের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হল। বিয়ের আগের রাতে অভিজিৎ আমার কাছে এল। মা, কাল আমার বিয়ে গু। হ্যাঁ, জানি। খুশি তো? খুশি। কিন্তু একটা কথা বলতে চাই। বলো। আমি তানভীরকে বিয়ে করছি। কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা চিরকাল থেকে যাবে। শুধু এখন সেই ভালোবাসার রূপ পাল্টে গেছে। আমি তোমাকে আমার মা হিসেবে ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রিয় ছেলে হিসেবে গু। আমরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলাম। কিন্তু এই কান্না ছিল মুক্তির কান্না। আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছিলাম। অভিজিৎ আর তানভীরের বিয়ে খুব সুন্দর হল। আমি খুশি মনে তাদের বিয়ে দিলাম। তানভীর খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। আজ 2 বছর পার হয়ে গেছে। অভিজিৎ আর তানভীর খুব সুখে আছে। তাদের একটা মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। দেবাশিসের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। আমরা একসাথে নাতনিকে নিয়ে খেলি। রিয়া এখন 15 বছর বয়সী। ও মাঝে মাঝে বলে, মা, তুমি আর ভাইজা তখন কি পাগলামি করেছিলে গি। আমি হেসে বলি, মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আসে। কিন্তু সেই ভুল থেকে শিখে নিতে পারলেই জীবন সার্থক হয় গ। আসলে সেই 6 মাসের বিরতিটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটা ক্ষণস্থায়ী মোহ ছিল, ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হল সেটা যা সম্পর্কের সীমানা মেনে চলে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রতিটার আলাদা জায়গা আছে। আজ আমি একজন সুখী মা, একজন সুখী স্ত্রী এবং একজন সুখী নানী। অভিজিৎ একজন সুখী স্বামী এবং একজন সুখী বাবা। আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছে। সেই ঝড়ঝঞ্ঝার দিনগুলো এখন অতীত। আমরা শিখেছি যে পরিবারের সীমানা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শেষে বলতে চাই, জীবনে কখনো কখনো আমাদের মন ভুল পথে যেতে চায়। কিন্তু সময় এবং দূরত্ব আমাদের সঠিক পথ দেখায়। আমাদের মতো যারাই এমন পরিস্থিতিতে পড়েছেন তারা যেন ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন। পরিবার হল একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।
এল। কিন্তু অভিজিৎ, এটা তো ভুল। আমি তোর মা। আমি জানি এটা জটিল। কিন্তু প্রেম তো বয়স দেখে না, সম্পর্ক দেখে না। আমার হৃদয়ে যে অনুভূতি, সেটা প্রেম ছাড়া আর কিছুই নয় গ। আমরা বাসায় ফিরলাম। সারাদিন আমি অভিজিতের কথা ভাবতে থাকলাম। সন্ধ্যায় রিয়া স্কুল থেকে ফিরে এল। দেবাশিস অফিস থেকে ফিরবে রাত 10টায়। রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক ছিল। যেন সকালের কথাগুলো মনেই নেই। কিন্তু আমার ভেতরে একটা ঝড় চলছিল। খাওয়ার পর রিয়া পড়তে বসল। দেবাশিস টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। অভিজিৎ এসে আমার পাশে দাঁড়াল। প্রিয়া, সে ফিসফিস করে ডাকল। আমি চমকে তাকালাম। কি? আজ সকালের কথাগুলো কি তুমি ভুলে গেছ? অভিজিৎ, প্লিজ। এসব কথা আর বলো না গি। কেন? আমি কি মিথ্যে বলেছি? আমি বাসন মাজতে থাকলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, তুমি কি অনুভব করছো না যে আমাদের মধ্যে কিছু একটা আছে? আমার হাত কাঁপতে লাগল। অভিজিৎ, থামো। আমি থামব না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি একজন নারী। একজন অসাধারণ সুন্দরী নারী গু। আমি মুখ ঘুরিয়ে নিলাম। তুমি ভুল ভাবছ গু। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে শুধু ছেলে হিসেবেই দেখো। বলো যে তোমার ভেতরে আর কোনো অনুভূতি নেই গি। আমি তার দিকে তাকাতে পারলাম না। সত্যি কথা হলো, গত কয়েক মাস ধরে আমি নিজেও একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। অভিজিৎ এখন আর আমার ছোট্ট ছেলে নেই। সে একজন পূর্ণবয়স্ক পুরুষ। সুদর্শন, বুদ্ধিমান, দায়িত্বশীল। দেখো, অভিজিৎ বলল, তুমি উত্তর দিতে পারছ না। কারণ তুমিও জানো এই অনুভূতিটা শুধু আমার একার নয় গে। আমি হঠাৎ রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মন শান্ত হল না। রাত 2টায় দেবাশিস এল। কি ব্যাপার? এত আগে শুয়ে পড়েছ? মাথা ব্যথা, আমি বললাম। পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে গেল। দেবাশিস অফিসে গেল। রিয়া স্কুলে গেল। একা ঘরে বসে আমি ভাবতে লাগলাম। সত্যি কথা বলতে, গত 1 বছর ধরে দেবাশিসের সাথে আমার সম্পর্কে ভাটা পড়েছে। সে বেশিরভাগ সময় অফিসের কাজে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে কথাবার্তাও কম হয়। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা কোথায় যেন হারিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ সবসময় আমার কথা শোনে, আমার যত্ন নেয়, আমার সাথে সময় কাটায়। হতে পারে এই কারণেই আমার মনেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দুপুরে অভিজিৎ কলেজ থেকে ফিরল। মা, খেতে দাও। আমি খাবার পরিবেশন করলাম। খেতে খেতে সে বলল, প্রিয়া, আজ রাতে আমাদের একটু কথা বলতে হবে গু। কি কথা? তুমি জানো কি কথা? আর দেরি করা যাবে না গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভিজিৎ, এসব ভুল ভাবনা মাথা থেকে বের করো। এটা ভুল ভাবনা নয় প্রিয়া। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি কাল রাত থেকে চিন্তা করেছি। আমি 100% নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি গু। কিন্তু আমি তোর মা। আমি তোমাকে মা বলে ডাকি কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ। কিন্তু আমার হৃদয় তোমাকে একজন নারী হিসেবেই দেখে। আর তুমিও আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, তাই না? আমি কোনো উত্তর দিলাম না। সত্যি বলতে, আমিও নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্তিতে ছিলাম। সন্ধ্যায় দেবাশিস আবার দেরিতে ফিরবে বলে ফোন করেছিল। রিয়া বান্ধবীর বাসায় গেছে পড়তে। সারা বাড়িতে শুধু আমি আর অভিজিৎ। রাত 8টায় অভিজিৎ আমার ঘরে এল। প্রিয়া, আমাদের কথা বলতে হবে গুই। কি কথা বলবো? আমাদের ভবিষ্যৎ নিয়ে গি। আমি চমকে তাকালাম। ভবিষ্যৎ মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি তো বিবাহিত। তোমার বাবার স্ত্রী গ। বাবার সাথে তোমার সম্পর্কে আর কোনো ভালোবাসা নেই। তুমি নিজেই জানো। আর আমার সাথে তোমার যে সম্পর্ক, সেটা অনেক গভীর গু। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের ভালোবাসাকে মারব? প্রিয়া, আমি তোমার চোখেও সেই ভালোবাসা দেখতে পাই। আমি চুপ করে রইলাম। অভিজিৎ আরও কাছে এল। প্রিয়া, আমার সাথে চলে এসো। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করব। রিয়ার কি হবে? রিয়া বড় হয়ে গেছে। সে বাবার সাথে থাকতে পারবে।
আর আমরা মাঝে মাঝে তার সাথে দেখা করতে পারি। আমার পুরো শরীর কাঁপতে লাগল। অভিজিৎ, এ কি বলছো তুমি? এত সহজ নয় ব্যাপারটা। আমি জানি এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সাহস করো। হঠাৎ বাইরে দরজার শব্দ হল। দেবাশিস ফিরে এসেছে। অভিজিৎ তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম, অভিজিতের কথাগুলো কি ঠিক? আমি কি সত্যিই তাকে একজন পুরুষ হিসেবে দেখি? আমার মনে কি তার জন্য ভালোবাসা আছে? সকালে ঘুম থেকে উঠে দেখি অভিজিৎ নেই। তার রুমে গিয়ে দেখি টেবিলে একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় প্রিয়া, আমি তোমাকে আর বিব্রত করতে চাই না। আমি কয়েকদিনের জন্য বন্ধুর বাসায় থাকব। এই সময়টা তুমি ভেবে দেখো। যদি তুমি আমাকে ভালোবাসো এবং আমার সাথে নতুন জীবন শুরু করতে চাও, তাহলে আমাকে জানাও। নয়তো আমি চিরকালের জন্য চলে যাব। তোমার অভিজিৎ। আমার চোখে পানি এল। হঠাৎ বুঝতে পারলাম যে অভিজিৎ ছাড়া আমি থাকতে পারব না। কিন্তু এই সম্পর্ক কি ঠিক? 3 দিন পার হল। অভিজিৎ ফিরল না। দেবাশিস জিজ্ঞেস করল, অভিজিৎ কোথায়? বন্ধুর বাসায়, আমি বললাম। চতুর্থ দিন সকালে অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি বললাম। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায়? পার্কে। বিকেল 5টায়। বিকেলে আমি পার্কে গেলাম। অভিজিৎ ইতিমধ্যে এসে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। প্রিয়া, তুমি এলে? হ্যাঁ। তোমার সাথে কথা বলতে হবে। আমরা একটা বেঞ্চে বসলাম। অভিজিৎ জিজ্ঞেস করল, কি ভেবেছ? আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, অভিজিৎ, এই 3 দিনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। প্রথমত, তুমি ছাড়া আমি থাকতে পারি না। দ্বিতীয়ত, তোমার প্রতি আমার অনুভূতি সত্যিই মায়ের চেয়ে বেশি। অভিজিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মানে? তার মানে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অভিজিৎ, এই পথটা কিন্তু খুবই কঠিন। আমি জানি। কিন্তু আমরা একসাথে এই কঠিন পথ পার করব। হঠাৎ আমার মোবাইলে দেবাশিসের ফোন এল। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি অফিস থেকে তাড়াতাড়ি এসেছি। আমি একটু বাইরে গেছি। এখনই আসছি। ফোন কেটে অভিজিতের দিকে তাকালাম। আজকেই সব শেষ করতে হবে। কি মানে? আজকেই তোমার বাবাকে সব বলে দিতে হবে। আর পরিবার ছেড়ে চলে যেতে হবে। অভিজিতের চোখে কিছু ভয় দেখলাম। কিন্তু প্রিয়া, এর পরিণাম কি হবে? যা হবার হবে। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। বাসায় ফিরে দেখি দেবাশিস, রিয়া সবাই বসে আছে। অভিজিতও এসে গেছে। দেবাশিস বলল, কি ব্যাপার? তোমরা দুজনই আজকাল খুব চুপচাপ থাকো। আমি গভীর শ্বাস নিলাম। তারপর বললাম, দেবাশিস, আমাদের সবার সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেবাশিস চোখ কুঁচকে তাকাল। কি কথা? আমি আর অভিজিৎ। আমি থামলাম। কণ্ঠস্বর কাঁপছিল। অভিজিৎ এগিয়ে এল। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে হবে। কি সিদ্ধান্ত? আমি সাহস সঞ্চয় করে বললাম, দেবাশিস, আমি আর অভিজিৎ আমরা একসাথে থাকতে চাই। দেবাশিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মানে? মানে আমরা একে অপরকে ভালোবাসি। শুধু মাছেলে হিসেবে নয়, একজন নারী পুরুষ হিসেবে। রিয়া চমকে উঠল। মা, তুমি কি বলছ? দেবাশিস রাগে ফেটে পড়ল। কি বলছো তোমরা? এ কি পাগলামি? অভিজিৎ শান্ত গলায় বলল, বাবা, আমি জানি এটা আপনার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু আমাদের এই অনুভূতি সত্যি। অনুভূতি? এ কি ধরনের অনুভূতি? তুমি তোর মায়ের সাথে? এ তো পাপ। আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা গ্রহণ করা কঠিন। কিন্তু আমি আর মিথ্যার মধ্যে বাঁচতে চাই না। আমার হৃদয়ে যা আছে সেটা বলে দিলাম। রিয়া কাঁদতে শুরু করল। মা, এ কি করলে? আমাদের পরিবারের কি হবে? অভিজিৎ রিয়ার কাছে গেল। রিয়া, তুমি চিন্তা করো না। তুমি বাবার সাথে থাকবে। আমরা তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু আলাদা থাকব। দেবাশিস চিৎকার করল, তোমরা পাগল হয়ে গেছ। এ কি বলছ? প্রিয়াঙ্কা, তুমি তো একজন মা। কি করে তোমার নিজের ছেলের সাথে? আমি বললাম, দেবাশিস, আমি জানি এটা অস্বাভাবিক।
কিন্তু ভালোবাসা তো নিয়ম মানে না গি। ভালোবাসা? এ কোনো ভালোবাসা? এ তো অপরাধ। হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ এল। মেসেজটা দেখে আমার চেহারা পাল্টে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, কি হয়েছে প্রিয়া? আমি ফোনের স্ক্রিনটা সবাইকে দেখালাম। সেখানে লেখা, প্রিয়াঙ্কা আপা, আমি আপনার পুরনো বান্ধবী সুমনা। আপনার ছেলে অভিজিতের সাথে আমার মেয়ে তানভীর বিয়ে হতে যাচ্ছে। কাল আমরা আপনাদের বাসায় যাব প্রস্তাব নিয়ে গু। সবাই চুপ হয়ে গেল। অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেবাশিস বলল, কি ব্যাপার? অভিজিৎ, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করো? অভিজিৎ ইতস্তত করে বলল, বাবা, তানভীর আমার বান্ধবী। কিন্তু আমি তাকে বিয়ে করতে চাই না গি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে তুমি আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার সাথে গি? না প্রিয়া, ব্যাপারটা সেরকম নয়। তানভীর আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না গি। দেবাশিস বলল, তাহলে ওর সাথে সম্পর্ক কেন রেখেছ? বাবা, তানভীর আমার ক্লাসমেট। ওর সাথে বন্ধুত্ব আছে। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়। আমি কি করে বলব যে আমি আমার মাকে ভালোবাসি? রিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি কি সত্যিই মাকে সেভাবে ভালোবাসো? অভিজিৎ রিয়ার দিকে তাকাল। রিয়া, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু হ্যাঁ, আমি মাকে একজন নারী হিসেবে ভালোবাসি। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। মা, তুমি চিন্তা করো না। আমরা কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না গিয়ে। দেবাশিস বলল, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যিই এই পাগলামিতে বিশ্বাস করো? আমি চুপ করে রইলাম। সত্যি বলতে, তানভীরের কথা শুনে আমার মনে সন্দেহ হচ্ছিল। অভিজিৎ আমার কাছে এল। প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করো না? অভিজিৎ, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তানভীরের সাথে সম্পর্ক কেন? প্রিয়া, তানভীর আমার বন্ধু। আমি ওকে স্পষ্ট বলে দিইনি কারণ আমি জানতাম না তুমি আমার অনুভূতি বুঝবে কিনা। কিন্তু এখন যখন তুমি বুঝেছ, আমি তানভীরকে সব বলে দেব। পরের দিন সকালে তানভীর তার মা সুমনা আন্টিকে নিয়ে আমাদের বাসায় এল। তানভীর খুবই সুন্দরী একটি মেয়ে। আমার বয়সের তুলনায় অনেক ছোট, অনেক সুন্দরী। সুমনা আন্টি বলল, প্রিয়াঙ্কা, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমরা চাই তাদের বিয়ে হোক। দেবাশিস খুশি হয়ে বলল, অবশ্যই। অভিজিৎ এত সুন্দর একটা মেয়ে পেয়েছে। অভিজিৎ চুপ করে বসে আছে। আমিও কিছু বলতে পারছি না। তানভীর লজ্জা পেয়ে বলল, অভিজিৎ ভাই, আপনি কিছু বলছেন না কেন? অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, আমি তোমাকে আগেই বলেছি। আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি। তানভীরের চোখে পানি এসে গেল। কিন্তু ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি। কিন্তু আমি তোমাকে সেভাবে ভালোবাসি না গি। সুমনা আন্টি রেগে গেল। কি বলছো অভিজিৎ? আমার মেয়ের কি দোষ? অভিজিৎ বলল, আন্টি, তানভীরের কোনো দোষ নেই। কিন্তু আমার হৃদয় অন্য কারো জন্য। কার জন্য? অভিজিৎ আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে থামতে বললাম। আন্টি, এটা ব্যক্তিগত ব্যাপার। সুমনা আন্টি রেগেমেগে চলে গেল। তানভীর কাঁদতে কাঁদতে বলল, অভিজিৎ ভাই, আমি জানি আপনার মনে অন্য কেউ আছে। কিন্তু আমি অপেক্ষা করব। অভিজিৎ শক্ত গলায় বলল, তানভীর, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। আমি তোমাকে কোনোদিনই বিয়ে করব না। তুমি অন্য কাউকে বিয়ে করো। তানভীর চলে যাওয়ার পর দেবাশিস রেগে বলল, অভিজিৎ, তুমি কি করলে? এত সুন্দর একটা মেয়েকে ছেড়ে দিলে? অভিজিৎ বলল, বাবা, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি না। তাহলে কাকে ভালোবাসো? অভিজিৎ আমার দিকে তাকাল। আপনি জানেন? দেবাশিস আবার চিৎকার শুরু করল। এই পাগলামি বন্ধ করো। এ কি অন্যায় করছো তোমরা? আমি বললাম, দেবাশিস, তুমি শান্ত হও। আমরা একটা সমাধান বের করি। কি সমাধান? তোমরা তো পরিবার ধ্বংস করে দিয়েছ। রিয়া হঠাৎ বলল, মা, ভাইজা, তোমাদের যদি সত্যি এই অনুভূতি থেকে থাকে, তাহলে একটা কাজ করো। আমরা সবাই তাকালাম রিয়ার দিকে। 6 মাস সময় নাও। এই 6 মাসে তোমরা একেবারেই একসাথে থাকবে না। ভাইজা অন্য কোথাও থাকবে। যদি 6 মাস পরেও তোমাদের এই অনুভূতি থেকে থাকে, তাহলে আমি মেনে নেব। আমি অবাক হয়ে তাকালাম রিয়ার দিকে। এত ছোট মেয়ে, কিন্তু কত বুদ্ধিমানের মতো কথা বলল।
অভিজিৎ বলল, রিয়া, এটা একটা ভালো প্রস্তাব। কিন্তু আমি প্রিয়াকে ছাড়া থাকতে পারব না গে। আমি বললাম, অভিজিৎ, রিয়ার কথাই ঠিক। আমাদের নিজেদের পরীক্ষা করা উচিত। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে 6 মাস দূরে থাকলেও টিকে থাকবে গি। দেবাশিস বলল, হ্যাঁ, এটাই ভালো। অভিজিৎ, তুমি তোমার মামার বাসায় চলে যাও। পরের দিন অভিজিৎ মামার বাসায় চলে গেল। আমার খুব খারাপ লাগছিল। কিন্তু মনে মনে ভাবলাম, এটাই ভালো। এই সময়টায় আমি বুঝতে পারব আমার অনুভূতি কতটা সত্যি। প্রথম সপ্তাহে আমার খুবই খারাপ লাগল। অভিজিতের অভাব অনুভব করলাম। কিন্তু ধীরে ধীরে মন স্বাভাবিক হতে লাগল। 2 মাস পর আমার মনে হল আমার অনুভূতিটা হয়তো একটা ভুল ছিল। দেবাশিসের সাথে সম্পর্ক আগের চেয়ে ভালো হল। রিয়ার সাথেও বেশি সময় কাটাতে পারলাম। 3 মাস পর অভিজিতের ফোন এল। প্রিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কেমন? আমি তোমাকে অনেক মিস করছি। এখনও তোমার জন্য আমার ভালোবাসা একই রকম আছে গি। আমি কিছুটা দ্বিধায় পড়লাম। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমাদের অনুভূতিটা হয়তো ভুল ছিল। তুমি কি বলছ? আমি বলছি, এই 3 মাসে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছি। তোমার বাবার সাথে সম্পর্কও ভালো হয়েছে গি। ফোনের উপাস থেকে কোনো কথা এল না। অভিজিৎ, হ্যাঁ, আমি আছি। প্রিয়া, তুমি যদি সত্যিই মনে করো আমাদের অনুভূতি ভুল ছিল তাহলে আমি মেনে নেব গু। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের ভালোবাসা। আমি বুঝতে পেরেছি আমি তোমার মা, তুমি আমার ছেলে। এটাই আমাদের সম্পর্কের সত্য। ঠিক আছে, মা। আমি বুঝতে পারলাম গু। 4 মাস পর অভিজিৎ বাসায় ফিরে এল। আমাদের সবার সাথে স্বাভাবিক আচরণ করল। কিন্তু আমি লক্ষ্য করলাম তার চোখে একটা কষ্টের ছাপ। 5 মাস পর তানভীর আবার আমাদের বাসায় এল। এইবার একা। সে অভিজিৎকে বলল, ভাইজা, আমি এখনও আপনার জন্য অপেক্ষা করছি গু। অভিজিৎ তাকাল আমার দিকে। তারপর তানভীরকে বলল, তানভীর, আমি তোমাকে বিয়ে করব। আমার বুকটা ধক করে উঠল। কেন জানি ভালো লাগল না। 6 মাস পূর্ণ হওয়ার আগেই অভিজিৎ আর তানভীরের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হল। বিয়ের আগের রাতে অভিজিৎ আমার কাছে এল। মা, কাল আমার বিয়ে গু। হ্যাঁ, জানি। খুশি তো? খুশি। কিন্তু একটা কথা বলতে চাই। বলো। আমি তানভীরকে বিয়ে করছি। কিন্তু আমার হৃদয়ে তোমার জায়গা চিরকাল থেকে যাবে। শুধু এখন সেই ভালোবাসার রূপ পাল্টে গেছে। আমি তোমাকে আমার মা হিসেবে ভালোবাসি। আমার চোখে পানি এসে গেল। অভিজিৎ, আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রিয় ছেলে হিসেবে গু। আমরা কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরলাম। কিন্তু এই কান্না ছিল মুক্তির কান্না। আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছিলাম। অভিজিৎ আর তানভীরের বিয়ে খুব সুন্দর হল। আমি খুশি মনে তাদের বিয়ে দিলাম। তানভীর খুবই ভালো মেয়ে। সে আমাকে মা বলে ডাকে। আজ 2 বছর পার হয়ে গেছে। অভিজিৎ আর তানভীর খুব সুখে আছে। তাদের একটা মেয়ে হয়েছে। আমি নানি হয়েছি। দেবাশিসের সাথে আমার সম্পর্কও অনেক ভালো। আমরা একসাথে নাতনিকে নিয়ে খেলি। রিয়া এখন 15 বছর বয়সী। ও মাঝে মাঝে বলে, মা, তুমি আর ভাইজা তখন কি পাগলামি করেছিলে গি। আমি হেসে বলি, মানুষের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আসে। কিন্তু সেই ভুল থেকে শিখে নিতে পারলেই জীবন সার্থক হয় গ। আসলে সেই 6 মাসের বিরতিটা আমাদের জন্য খুবই ভালো ছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে যে অনুভূতি ছিল সেটা ক্ষণস্থায়ী মোহ ছিল, ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা হল সেটা যা সম্পর্কের সীমানা মেনে চলে। মা-ছেলের ভালোবাসা, স্বামী-স্ত্রীর ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রতিটার আলাদা জায়গা আছে। আজ আমি একজন সুখী মা, একজন সুখী স্ত্রী এবং একজন সুখী নানী। অভিজিৎ একজন সুখী স্বামী এবং একজন সুখী বাবা। আমাদের পরিবার আবার পূর্ণ হয়েছে। সেই ঝড়ঝঞ্ঝার দিনগুলো এখন অতীত। আমরা শিখেছি যে পরিবারের সীমানা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গল্পের শেষে বলতে চাই, জীবনে কখনো কখনো আমাদের মন ভুল পথে যেতে চায়। কিন্তু সময় এবং দূরত্ব আমাদের সঠিক পথ দেখায়। আমাদের মতো যারাই এমন পরিস্থিতিতে পড়েছেন তারা যেন ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন। পরিবার হল একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।